আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আশা করি সকলেই ভালো আছো, যে যেখান থেকে আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়েছো। ওকে, তো আমার কথা কি ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। হোপফুলি সব কিছু ঠিক আছে এবং দেখতে পাচ্ছ সব কিছু ক্লিয়ার আছে। তো আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। আমরা আজকে ওকে জেরিন ইসলাম আমি ফার্স্ট, ওকে ইফাত জাহান মিম, থ্যাংক ইউ, নুসরাত জাহান, হুমায়রা মাহি। তো দেখতে দেখতে আজকে মোটামুটি আমরা বাংলার অনেকগুলো ক্লাস করে ফেলেছি। 3টা ক্লাস শেষ, মনে হয় আজকে 4 নাম্বার ক্লাস। কি অবস্থা ভাইয়া? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে করে সবাই আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। ক্লাসগুলো অবশ্যই চেষ্টা করবা তোমরা লাইভে করার জন্য, কেননা লাইভে ক্লাস করলে আসলে জিনিসগুলো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে আমি একটু ধরে ধরে বুঝিয়ে দিতে পারি। তো এখন এই যে আমাদের যে পাওয়ার প্লে কোর্সটা, পাওয়ার প্লেটা কি এটা তোমাদেরকে আগে বুঝতে হবে। পাওয়ার প্লেটা হচ্ছে গিয়ে, আমরা যদি বলি যে সহজ কথা হচ্ছে, এটা হচ্ছে শেষ সময় তোমাদের একটা রিভিশন কোর্স। তো আমরা এই অপরিচিতা, আমরা সাধারণত একাডেমিক কোর্সগুলোতে যেমন বাংলাবাজ কোর্স বা অন্য সকল কোর্সে, একাডেমিক কোর্সগুলোতে যেইভাবে পড়াই সেইটা হলো যে একাডেমিক কোর্সগুলোতে আমরা দেখি যে আমাদের মোটামুটি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ায়। ধরো একটা গল্প যত বড়ই হোক, ওটা আমরা লাইন বাই লাইন পড়ানোর জন্য চেষ্টা করি। তো পাওয়ার প্লেটা যেহেতু শেষ সময়ের কোর্স, এখানে আমরা লাইন বাই লাইন পড়ানোর কথা না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে ধরো বিলাসী, অপরিচিতা এই গল্পগুলো লাইন বাই লাইন পড়াবো, অর্থাৎ কোনো লাইনই মিস হবে না। যদি এতে বাংলা ক্লাসের সংখ্যা বাড়বে, বাট কোনো সমস্যা নাই, বাড়লে বাড়ুক, আমি তোমাদেরকে পুরোটাই পড়াবো ইনশাল্লাহ। তো এতে কি তোমরা কি খুশি নাকি বেজার? এতে কি তোমরা খুশি নাকি বেজার? আমি যদি বেশি লাগে তাহলে ক্লাসের সংখ্যা বেশি নিব, সমস্যা নেই, তবুও আমি তোমাদেরকে পুরোটাই পড়ানোর জন্য চেষ্টা করব। তো আমরা শুরু করতে পারি মনে হয় আমাদের আজকের ক্লাস। কথা না বাড়াই সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। তো আসো, প্রথমত আমরা একটু লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। তো আমরা লেখক পরিচিতি প্রথমত দেখিয়ে রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। এটা পরীক্ষার জন্য প্রশ্ন আসে, পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? সেটা হচ্ছে, ছদ্মনামটা কি? ছদ্মনামটা হচ্ছে ভানু সিংহ ঠাকুর। ছদ্মনাম মানে কি বুঝো? ছদ্মনাম মানে হচ্ছে লেখক যখন তার নিজের নাম গোপন করে অন্য নামে যখন সাহিত্য লিখে। ধরো আমার নাম হচ্ছে তানভীর, আমার নাম কি? আমার নাম তানভীর। এখন আমি কি করলাম? আমি একটা সাহিত্য লিখবো। এখন আমি এই সাহিত্যটা লিখতে গিয়ে আমার নাম আমি দিয়ে দিলাম, যে কোনো একটা নাম আমি দিয়ে দিলাম, যে ধরো আমি আমার নাম দিয়ে দিলাম হরগঙ্গা, এটা আমার নাম হরগঙ্গা, এই দিয়ে আমি সাহিত্য লিখে ফেললাম। তাহলে এটা লেখক কে? হরগঙ্গা। তানভীরকে এটা কিন্তু আর কেউ জানবে না। তো তখন এই যে হরগঙ্গা নামটা আছে, এটাই হচ্ছে আমার ছদ্মনাম। তোমরা অনেক সময় ছদ্মনাম আর উপাধির মধ্যে মানে প্যাচ লাগো, ছদ্মনাম কি উপাধি কি? এখন ধরো আমি অনেক ভালো সাহিত্য লিখি, তো একজন আমাকে বললো যে, ধরো একজন আমাকে একটা উপাধি দিল যে তুমি তো, বলা হলো যে বাংলাবাজ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার কি? উপাধি। এটা কি আমি আমার নিজেরে দিতে পারি? সে ধরো রবীন্দ্রনাথ, তার নিজের নাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর, ছদ্মনাম, তার উপাধি কি? বিশ্বকবি। এখন রবি ঠাকুর কি নিজেকে কি বিশ্বকবি বলতে পারে? পারে না। তাহলে এটা হচ্ছে তার উপাধি, যেটা মানুষ তাকে দেয়, যেটা মানুষ তাকে দেয়। যেমন নজরুলের অনেকগুলো ছদ্মনাম ছিল, কিন্তু নজরুলের উপাধি কি? বিদ্রোহী। এটা কিন্তু নজরুল নিজে করে নাই, এটা মানুষ তাকে দিছে। সুতরাং উপাধি আর ছদ্মনামের ভিতরে আশা করি পার্থক্যটা বুঝতে পারছো। আচ্ছা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন এবং নজরুলের নানার বাড়ি, শ্বশুর বাড়ি বাংলাদেশের খুলনায় ছিল। তো যাই হোক, পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতার নাম হচ্ছে সারদা দেবী।
এবং পিতামহ অর্থাৎ দাদার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথের মোট ভাই বোনদের মধ্যে রবীন্দ্রনাথ ছিল 14তম। কততম ছিল? রবীন্দ্রনাথ ছিল 14তম। মানে 13টা ডাউনলোড হওয়ার পরে 14 নম্বর গিয়ে ডাউনলোড হয়েছে আমাদের রবি ঠাকুর। তো বুঝতে পারতেছ, যারা বলে দুটি সন্তানের বেশি নয়, একটা নিলে ভালো হয়, তারা এরকম একটা দুইটা নিলে কি এই রবি ঠাকুর আসবে? আসবে না। এই জন্য ভরপুর ছেলে মেয়ে নিতে হবে, বুঝছো? তাহলে এরকম রবি ঠাকুর আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি তার সাহিত্যকর্ম। তার সাহিত্যকর্মের ভিতরে রয়েছে কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ, তো কাব্যগ্রন্থগুলো মনে রাখার একটা টেকনিক আমি বলি, যে মানে রবীন্দ্রনাথের অধিকাংশ কাব্যগ্রন্থগুলো দেখবা যে মেয়ের নামে, মানে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ এগুলো দেখবা যে মেয়ের নাম, মানে অধিকাংশ ক্ষেত্রে তুমি দেখবা, যদিও কিছু ব্যতিক্রম আছে, বাট অলমোস্ট তুমি দেখবা। যেমন দেখো সানাই, সানাই মেয়ের নাম না, তাই না? চিত্রা, দেখছো? হ্যাঁ, পূরবী। আচ্ছা, তারপর হচ্ছে কি আরো অনেকগুলো আছে, খনিকা, যদি এখানে সবগুলো নাই যেগুলো গুরুত্বপূর্ণ, সেজতি, মানসী, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে কি নজরুলের কাব্যগ্রন্থ। এছাড়া আরো অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে, করি ও কোমল, নবজাতক, সোনার তরী, রোগ সজ্জার আরোগ্য, জন্মদিনে, গীতাঞ্জলি। গীতাঞ্জলিটা খুব ইম্পর্টেন্ট, এবং বলা হয় তাকে যে গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যদিও অ্যাকচুয়ালি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান নাই। সং অফারিংস নামে একটা গ্রন্থ আছে, এই সং অফারিংস গ্রন্থের জন্য তিনি মূলত নোবেল পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এরপর উপন্যাসের ভিতরে রয়েছে বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি। চোখের বালি এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, যেখানে মনোগত বিশ্লেষণ করা হয়েছে। এরপর হচ্ছে নৌকাডুবি, গোরা, চতুরঙ্গ, গড়ে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, তারপর হচ্ছে দুই বোন, মালঞ্চ, 4 অধ্যায়। এগুলো হচ্ছে লেখকের বিখ্যাত উপন্যাস। নাটক বা গীতিনাট্যের ভিতরে রয়েছে বাল্মীকি প্রতিভা, এটা প্রথম নাটক, কালমৃগয়া, মায়ার খেলা, চিত্রাঙ্গদা, গোলাই গলদ, বিসর্জন। ভ্রমণ কাহিনীর ভিতরে রয়েছে রাশিয়ার চিঠি, ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাত্রী, পারস্য। আর প্রহসন হচ্ছে মানে হাস্যরসার্থক আর কি, একটু কৌতুক টাইপের, কৌতুক ধর্মী নাটক বলা যায়। গোড়াই গলদ, বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, এগুলো হচ্ছে তার যেই প্রহসন রয়েছে সেগুলো। তো এগুলো তোমরা যখন স্লাইড পেয়ে যাবে তখন তোমরা এগুলো ভালো করে দেখে নিতে পারবা। অ্যান্ড তোমাদের জন্য আমাদের যেই বাংলা দ্বিতীয় পত্রের বাংলাবাজ বইটা বের হয়েছে, নিশ্চয়ই তোমরা জানো। তো বাংলাবাজ বইটা তোমরা অর্ডার দিয়ে দিবা, যারা এখনো অর্ডার দাও না, অনেকেই আমাদের এইখান থেকে অর্ডার দিয়েছে, তোমরা বইটা অবশ্যই অর্ডার দিয়ে রাখবা। দ্বিতীয় পত্র একদম কম্প্যাক্ট প্রিপারেশন, 100 নাম্বার, নির্মিতি সহ সবকিছু। আমি যেভাবে ব্যাকরণ একদম ধরে ধরে পড়াইছি, তোমরা যারা আমার বানানের ক্লাস, প্রয়োগের ক্লাস করছো, তারা তো বুঝছো যে একটু গতানুগতিক ধারা থেকে ভাইয়া একটু বাইরে পড়াইলে মনে হয় যে একটু বেশি সময়, মানে অল্প সময় বেশি জিনিস পড়ানো হয়ে যায়, এরকম না। যে আমার বই তো একই ফরম্যাটে সাজানো, আমি যেভাবে পড়াই ওইভাবে। তো যেহেতু সামনে এখনো সমাসের ক্লাস, আরও সব ক্লাস, বানানের অনেকগুলো ক্লাস বাকি, সমাস, বাক্য, ব্যাকরণিক শব্দশ্রেণী, এছাড়া নির্মিত অংশ তো একটা বড় অংশ। তো বইটা তোমরা আমাদের যে তানভীর স্যার পেজ আছে, তানভীর স্যার পেজ থেকে তোমরা বইটা অর্ডার দিয়ে দিও। ওকে, তানভীর স্যার পেজ থেকে বইটা অর্ডার দিও, মোটামুটি তোমার দ্বিতীয় পত্রটা ফুললি কাভার হয়ে যাবে। আর ফার্স্ট পেপার আমাদের 25 ব্যাচের জন্য বই নাই, একটা বই আসবে বাংলা বাস ফার্স্ট পেপার, সেটা 26 ব্যাচের জন্য। সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তোমরা বইটা পাবা না আর কি। তো সেকেন্ড পেপার বইটা তোমরা অবশ্যই সংগ্রহ করে রাখবা, তানভীর স্যার পেজে নক দিও, অবশ্যই সংগ্রহ করে রাখবা। এবং যদি কারো বই নেওয়ার পর যদি মনে হয় যে এই বইটা ভালো লাগে না, এই বইটা অন্যান্য বইয়ের মতো, বা সহজ কথা বইটা ভালো লাগে না, কন্টেন্ট গোছানো না বা অগোছানো, তাহলে আমাদের পেজে আবার নক দিলে আমরা বই তোমাদেরকে পাঠিয়ে দিব, মানে তোমাদের টাকা দিয়ে বই আবার আমাদেরকে পাঠিয়ে দিলেই হবে। যদি খারাপ লাগে কারো কাছে তাহলে ওইটাও ইনশাল্লাহ তোমাদেরকে দিব, কেননা এই বইটার জন্য একদম প্রত্যেকটা জিনিস তুমি লাইন বাই লাইন, প্রত্যেকটা সমাজ চেনার টেকনিক, কৌশল সবকিছু দেওয়া আছে, এভরিথিং। তো তোমরা অর্ডার দিয়ে দিও। আমি একবার গ্রুপে পোস্ট দিয়েছিলাম, অনেকে হয়তো দেখো নাই, অনেকেই তোমরা অনেক আগ থেকেই আমার এই বই নিয়ে জ্বালাইতেছো যে ভাই বই কবে আসবে, কিন্তু একটা কোয়ালিটিফুল বই রেডি করতে যথেষ্ট সময় লাগে। তো আমি সেই সময়টা দিয়েই ইয়ে করেছি। ওকে, আচ্ছা, বইয়ের দাম কত? বইয়ের দাম মাত্র 300 টাকা। হ্যাঁ, দ্বিতীয় পত্রের বই মাত্র 300 টাকা, একদম পুরো নির্মিতি সবকিছু সহ। আমি একটা ভিডিও করব যে আমাদের বইটা কেমন, এই কালকে আশা করি বইটা হাতে পেয়ে যাব। তারপর আমি একটা ভিডিও করব বইয়ের একদম মানে রিভিউ ভিডিও তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ,
রিভিউ ভিডিওটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, বই নিয়ে আর কথা বললো না, আমরা ক্লাসে চলে যাই প্লিজ। আমি আরও ডিটেলস তোমাদেরকে বলে দিব, আর যা যা দরকার আমাদের তানভীর স্যার পেজে নক দিলেই হবে। হ্যাঁ, যা জানার দরকার ওখানে প্রশ্ন করো, জেনে নিও, ক্লাসে না, সময় নষ্ট হবে। হ্যাঁ আচ্ছা এইবার আসো, হ্যাঁ নির্মিত অংশ সাজেশন দিন প্লিজ। হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এইবার আসো, পূরবী, এটা আর্জেন্টিনার মহিলা কবি ভিক্টোরিয়া অকম্পকে উৎসর্গ করেন। কোনটা কাকে উৎসর্গ করেন এটা বুঝতে হবে। এখন উৎসর্গ জিনিসটা কি এটা অনেকে বুঝে না। উৎসর্গ, ধরো আমি একটা প্রেমের কবিতা লিখলাম, একটা কবিতার বই লিখলাম, আমার কবিতার নাম হচ্ছে, ধরো আমার কবিতার বইয়ের একটা নাম থাকে না, ধরো আমার কবিতার বইয়ের নাম কি, হ্যাঁ অচেনা অচেনা ছোঁয়া, ধরো এরকম একটা নাম দিলাম অচেনা ছোঁয়া, এই নামে একটা বই লিখলাম। এখন এই বইটা আমি আমার যাকে ডেডিকেটেড করে আমি লিখছি, যেহেতু প্রেমের গল্প, তো আমি আমার প্রিয়তমাকে আমি ধরো এই বইটা দিলাম, তাহলে আমি তখন উৎসর্গতে লিখে দিলাম যে প্রিয়তম, তাহলে প্রিয়তমা, তাহলে এইটা হচ্ছে উৎসর্গ। এক একজনকে উৎসর্গ করে, মানে তোমার কাছে এটা সমর্পিত, এরকম একটা। খেয়া, এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করছে। আর তাসের দেশ, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কালের যাত্রা, এটা গুরুত্বপূর্ণ, এটা রবি ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছেন। আর বসন্ত, এটা উৎসর্গ করছেন নজরুলকে, এটা পরীক্ষাতে অনেকবার আসছে। আর স্মরণ, এটা হচ্ছে স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে তিনি এটা লিখেছেন। তো কোনটা কাকে উৎসর্গ করছে এটাও তোমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে চলে আসে। হ্যাঁ আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর তিনি নোবেল পুরস্কার পান 1913-তে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট পুরস্কার পান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট পুরস্কার পান, আর আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকেও ডিলিট পুরস্কার পান। তবে ঢাকা ইউনিভার্সিটির সালটা মনে রাখবা, আর এই ডিলিট মানে ডিলেট, মুছে ফেলা না, এটা একটা পুরস্কারের নাম ডিলিট। হ্যাঁ, তো 1936-এ তিনি হচ্ছে ইয়ে থেকে পান আর কি, বুঝছো। আচ্ছা, তো 1941-এ তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে যখন আমাদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে যখন ডিলিট দিল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিলিট দেওয়ার পরে সে ডিলিট হয়ে গেল। তাহলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 40-এ দিয়েছে, আর 41-এ রবীন্দ্রনাথ কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, মানে মারা গেছে। চলো আমি আসলে সংক্ষেপে তোমাদেরকে একটু বলে দিলাম। আমি আস্তে আস্তে আমরা এখন পাঠ পরিচিতিতে যাই। তো ঘটনা সবাই জানো, ঘটনা নতুন করে বলার কিছু নাই। একজন অপরিচিতা গল্পে মূলত এই অপরিচিতা, এটা তো একটা নারী বিশেষণ, সো একজন এই নারীর আড়ালে মূলত একজন বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী এক নারীর কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে, যেখানে অনেকগুলো বিষয়, তার মধ্যে যৌতুক প্রথা, যে ঘৃণ্য যৌতুক প্রথা, সেটাকে তুলে ধরা হয়েছে, এবং যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা এখানে এসেছে। যে যৌতুক প্রথার বিরুদ্ধে আমরা যদি দেখি অবস্থান নিয়েছে শম্ভুনাথ কল্যাণী। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে আমাদের এটা লেখা হয়েছে। গল্পকথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের এক বাঙালি যুবক, কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন তিনি, অর্থাৎ সম্মিলিতভাবে নারী পুরুষ প্রতিরোধ করছে। এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা আচরণ সমাজে গড়ে উঠা বসা ঘৃণ্য যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মুখীন হয়েছেন। এগুলো তোমরা কাহিনী জানো, আমি আর পাঠ পরিচিতিতে গেলাম না, ছোট্ট করে একটু এখানে তোমাদেরকে একটু নিয়ে যাই। উৎস, তো উৎস হচ্ছে এটা মূলত সবুজপত্র পত্রিকায় সম্পাদিত হয়। সবুজপত্র পত্রিকা, এটা হচ্ছে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকা। ঠিক আছে, বলিষ্ঠ মানে হচ্ছে মানে কোনো ভয় নাই, কোনো গোপনীয়তা নাই, সরাসরি প্রকাশ্যে। ঠিক আছে, ওকে। এরপর আসো আমরা তাহলে, যদি পরীক্ষায় প্রশ্ন আসো অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত, উত্তর হচ্ছে সবুজপত্র পত্রিকা। ওকে, আর এটা কার্তিক সংখ্যায় প্রথমবারের মতো প্রকাশিত হয়। কার্তিক সংখ্যা মানে কি, মানে কার্তিক মাসে সবুজপত্র পত্রিকার যে সংখ্যাটা বের হয়েছে সেটা। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এটা অনুপমের জবানিতে বর্ণিত, এবং অনুপম যেহেতু উত্তম পুরুষ, তাহলে উত্তম পুরুষের জবানিতে বর্ণিত, আর অনুপম নিজে এটা বর্ণনা করছেন। আর এটার ভাষারীতি হচ্ছে এটা সাধুরীতিতে লেখা। তাহলে অনুপমের ভাষায় বর্ণিত, অনুপম কোন পুরুষ, উত্তম পুরুষ। উত্তম পুরুষ মানে আমি, তো অনুপম নিজেই বলছে, এই জন্য এটা হচ্ছে উত্তম পুরুষ। যাই হোক, আমি চলে যাচ্ছি আমাদের এইখানে গল্পে চলে যাচ্ছি। তো গল্পে যাওয়ার আগে আমি কিছু সেগমেন্ট আলাদা করেছি, মানে পুরো গল্পটাই আমরা পড়বো, বাট গল্পটা বোঝার সুবিধার জন্য আমি উপরে কিছু হেডলাইন দিয়ে দিয়েছি। হ্যাঁ, যেমন এই যে প্রথমে আমরা দেখি যে অনুপম সম্পর্কিত তথ্যাবলী। তো প্রথমে আমরা অনুপম সম্পর্কে অনেকগুলো তথ্য জেনে ফেলবো, যেগুলো আমাদের একেবারে, যাদের কাছে বই আছে বইতে দাগাই নাও, তোমরা দাগানো স্লাইড চাও বাবা, এটা দরকার নাই। আমি এই যে লাইনগুলো বলে দিচ্ছি, এগুলো প্রত্যেকটা বইয়ের সাইডে লিখে নাও, আর তাছাড়া তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, এখানে সবগুলোর ব্যাখ্যাও দেওয়া আছে। ওকে, তো চলো আমরা শুরু করি। তো অনুপম বলতেছে, আজ আমার বয়স 27 মাত্র।
তো যখন অনুপম, এটা খুব গুরুত্বপূর্ণ, যখন অনুপম গল্প লিখতেছে, এই গল্পটা যখন লিখতে বসছে তখন তার বয়স হচ্ছে মাত্র 27। ঠিক আছে, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। অর্থাৎ আমার জীবনটা দৈর্ঘ্যের হিসাবে বড় না, দৈর্ঘ্যের হিসাবে বলতে বোঝানো হচ্ছে সংখ্যায় বড় না, সংখ্যা। এমন আমরা অনেকের, কারো যদি বয়স হয় 80 তাহলে ডেফিনেটলি তার বয়স অনেক বেশি সংখ্যার দিক দিয়ে, যদি বয়স হয় 40 তাহলে সে একটু সংখ্যার দিক থেকে তার বয়স একটু কম। তো অনুপম বলতে যে আমার বয়স এরকম সংখ্যার দিক থেকেও অনেক বেশি বড় না, অর্থাৎ সংখ্যার দিক থেকে আমি অল্প বয়সী মানুষ, এবং গুণের দিক থেকেও আমার বয়সটা বেশি বড় না। অনেক সময় কিছু মানুষ থাকে না বয়স কম কিন্তু তার এত গুণ যে গুণের কারণে মানুষজন তাকে শ্রদ্ধা করে, হ্যাঁ, গুণের কারণে সবাই তাকে অনেক বড় করে জানে। তো এখানে সেটাই বলছে যে আমার তেমন কোনো স্পেশাল গুণও নাই, আবার আমার বয়সও কম, তবু ইহার একটা বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়েছিল। অর্থাৎ আমার জীবনটা হচ্ছে এরকম, যেই একটা ফুলের উপর একটা ভ্রমর এসে বসলে যেমন হয়, আমার জীবনটা হচ্ছে এরকম। এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। মানে ছোট করে লিখতে গিয়েই গল্পটা এত বড় হয়েছে। তাহলে চিন্তা করো, রবীন্দ্রনাথ যদি বড় করে লিখতো তাহলে কি অবস্থা হইতো। ছোটকে যাহারা সামান্য বলিয়ে ভুল করেন তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষা আমি সব চুকাই আছি, মানে কি পাশ করেছি বা পার করেছি। তাহলে কলেজে আমার যতগুলো পরীক্ষা ছিল আমি সব পরীক্ষায় পাশ করেছি। ছেলেবেলা আমার সুন্দর চেহারা লইয়া, তাহলে অনুপমের চেহারা কেমন ছিল? একেবারে সুন্দর, সুদর্শন, আমার মতো। তাহলে অনুপমের চেহারা ছিল অনেক সুন্দর, এই জন্য তার সুন্দর চেহারার জন্য তার পণ্ডিত মশাইরা, মানে তার শিক্ষকরা তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করত। তাকে শিমুল ফুলের সাথে তুলনা করতো এবং মাকাল ফল। শিমুল ফুল হচ্ছে এমন ফুল যেই ফুলটা দেখতে সুন্দর কিন্তু গন্ধহীন, কোনো গন্ধ নাই, তাই না? পূজার অর্ঘ্যতে এটা ব্যবহৃত হয় না, অর্থাৎ এটা অনেকটা ইউজলেস। ফুলের যেই বৈশিষ্ট্য, গন্ধ হবে, এটার তেমন কোনো গন্ধ ছিল না। এবং তাকে মাকাল ফলের সাথে তুলনা করতো, যে মাকাল ফল কেমন দেখতে, খুবই সুন্দর কিন্তু অত্যন্ত দুর্গন্ধযুক্ত। তো এই জন্য অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতে এবং মাকাল ফলের সাথে তুলনা করতে। এমন একটা ফল দেখতে সুন্দর কিন্তু খাওয়া যায় না, দুর্গন্ধ। তো অনুপমও দেখতে এরকম উপর দিয়ে ফিটফাট ছিল, কিন্তু অনুপম আসলে ভিতর দিয়ে ছিল তার সদরগান, বুঝছো? মানে সে আসলে ওরকম, মানে কেন এই কথাটা তাকে তুলনা করছে এটা একটু পরেই বুঝবা। তো বিদ্রুপ করিয়া সুযোগ পাইয়াছিলেন, ইহাটা তখন বড়ই লজ্জা পাইতাম। যখন এইসব মানে এই কথা বলতো তখন অনুপম খুব লজ্জা পাইত। কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে, জন্মান্তর মানে হচ্ছে অন্য জন্ম, মানে যদি অন্য জন্ম, অর্থাৎ আমি যদি আবার যদি মৃত্যুর পর যদি আবার আরেকটা জীবন পাই, তবে আমার মুখের স্বরূপ পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ এমন করিয়া অমনি প্রকাশ করে পাইবে। এরপর দেখি অনুপমের বাবা মা সম্পর্কিত তথ্যাবলী। এরপর অনুপম বলতেছে, আমার পিতা এককালে গরিব ছিলেন। তাহলে অনুপমের বাপ কি ছিলেন? এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করেছেন। অর্থাৎ গরিব ছিলেন, তখন তিনি কিভাবে টাকা ইনকাম করছেন? ওকালতি করে। সব খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে ওকালতি করে অনুপমের বাপে অনেক টাকা রোজগার করছে। ভোগ করিবার সময় নিমিষ মাত্র পান নাই। অর্থাৎ অনুপম যে সেটা যে ভোগ করবে, এই ভোগ করার সময় মানে অনুপমের বাপে এই টাকা ভোগ করার নিমিষ মাত্র সময় পান নাই। অর্থাৎ নিমিষ মাত্র মানে হচ্ছে মানে বিন্দু মাত্র, একটু সময়ও তিনি পান নাই। যেমন অনেক সময় কিছু মানুষ আছে দেখবা যে খালি টাকা ইনকাম করে, ভরপুর টাকা ইনকাম করে, কিন্তু এই টাকা নিয়ে যে সে যে একটু আনন্দ এনজয় করবে, একটু খাবে, হ্যাঁ, ঘুরবে ফিরবে, এটা সে পারে না, তাই না? তো বলতেছে কি, অনুপমের বাপে একটুও সময় পায় না। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন, হাঁপ মানে হচ্ছে ছুটি, অবসর, অর্থাৎ মৃত্যুর পর তিনি অবসর হলেন টাকা ইনকাম করা থেকে, সেই তার প্রথম অবকাশ। অর্থাৎ তার জীবনে সে মনে হয় আর কখনো টাকা ইনকাম করা বন্ধ করে নাই। মরার পর তার টাকা ইনকাম করা যে বন্ধ হয়েছে, আর জীবনে কখনো বেঁচে থাকতে কখনো তার বন্ধ হয় নাই। আমার তখন বয়স অল্প, মার হাতে আমি মানুষ। তাহলে গুরুত্বপূর্ণ একটা লাইন, অনুপম কার হাতে মানুষ? মার হাতে মানুষ। মা গরিব ঘরের মেয়ে ছিল, এবং অনুপমের মা কি ছিলেন? আবার গরিব ঘরের মেয়ে ছিলেন। তাই আমরা যে ধনী একথা তিনি ভুলতে দেন না, একথা তিনি ভুলেন না, আমাকেও ভুলতে দেন না। অর্থাৎ অনুপমের মা গরিব ছিল, এই জন্য অনুপমরা যে ধনী এটা অনুপমের মা নিজেও ভুলে না, আবার অনুপমকেও ভুলতে দেয় না। দেখবা যারা গরিবদের যখন টাকা হয় তখন দেখবা যে ও এমন ভাবসাব নিবে যে মনে হয় যে ও অনেক কিছু হয়ে গেছে, তাই না? মানে যে গরিব, এখন মনে করো যে যে খুব মানে যার কোয়ালিটি নাই, সে যদি কি করে কোনো একটা বড় কিছু করে ফেলে, তাহলে এটা তার পেটে কিন্তু হজম হয় না। আর যে মনে করো যে যার টাকা পয়সা আছে তার কাছে এগুলো কোনো বিষয় না। তো এখন বিষয়টা হচ্ছে এরকম, আমাদের অনেকের গাড়ি নেই, গাড়ি না থাকলে আমরা কি করি? আরেকজনের গাড়ির সাথে গিয়ে ছবি তুলে আপলোড দিই। মানে এইটাতেই আমার সেলফ স্যাটিসফ্যাকশন, মানসিক একটা কি শান্তি। এখন যেই ছেলে গ্রামে, ওই যে এক টিকটকার আছে, ও হচ্ছে গ্রামে চুল কাটতো মানুষের, এখন ও গিয়ে 2 কোটি কত টাকা দিয়ে যান নাকি ও ইয়ে কিনছে, যদিও কিনে নাই, এটা অসম্ভব,
তো ধরেই নিলাম কিনছে, তার মানে কেনার পর এমন ভাবসাব নিতেছে মনে হচ্ছে যে ওই ল্যাম্বরগিনি গাড়ি মানে দুনিয়ার আর কেউ চালায় না, একেবারে দুনিয়ার রাজা বাদশা যারা এই কয়জনই চালায়। ব্যাপারটা তো এরকম না। তো এই গাড়িগুলো তখন আমাদের এখানে হয়তো নাই, কিন্তু বাইরে দুবাইতে বা ইউরোপ আমেরিকাতে তো গাড়িগুলো খুব অ্যাভেলেবেল, তাই না? আমরা ওগুলো ওই দেশের মানুষরা তো ওগুলোকে এত বড় করে দেখে না, খুব স্বাভাবিক না? তো ওই জন্য বলা হয় যারা গরিব এদের দেখবা যে টাকা যখন কিছু হইব আর টাকার পাওয়ারে ওর ঘুম আসবে না। দেখবো বান্ধবী যেটা মানে জীবনে কোনোদিন মনে করো মানে হাত থেকে এক ফোঁটা পানি পড়তো না, ওই বান্ধবী যদি ভুলক্রমে কোনোদিন বড়লোক জামাইয়ের লগে বিয়ে হয়ে যায়, দেখবে যে মানে বিয়ের আগে তুমি যারা দামি দিতে না, বিয়ের পর ওই তোমার দাম দেয় না, ওর ভাবসাব এমন হয়ে যাবে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে গরিব মানুষ হঠাৎ করে টাকা হইলে এদের আসলে মানে এই টাকা হজম করতে পারে না। আর যারা জন্মগতভাবেই যারা ধনী, তাই না, ওরা দেখবে যে ওদের ভিতরে এত অহংকার নাই আমার মতো। তো এরপর দেখছে, এরপর বলছে আমাকে ভুলতে দেন না, শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে খুব আদরের, যেহেতু এক সন্তান এই জন্য কি আদরের সন্তান, কোলে কোলে মানুষ। তো আমিও কিন্তু এরকম ছোটবেলায় এরকম কোলে কোলেই মানুষ হয়েছি। আমার আগে আমার বোন হচ্ছে 4টা, মানে আমার 4 বোন, 4 বোনের পর আমার বাবা মার অনেক সংগ্রামের পরে এই তানভীর পৃথিবীতে আসছে। তো এই জন্য দেখা যায় তো কি আমাকে সবাই কোলে কোলেই রাখতো, বুঝছো? বোন বেশি না, এক ভাই, বুঝতে পারতেছো তো, বিশাল অবস্থা না? তো এরকম আর কি, যে আমার সব কাজিন টাজিন যারা ছিল সবাই মনে করো কোলে কোলে। শুরু হলো আমি তো কখনো বিছনাতে পিটি লাগাই নাই, কোলে কোলেই মানুষ হয়েছে। তো অনুপমের মতো আর কি, যদি এখন আর আমাকে কেউ কোলে নেয় না। তো শিশুকাল থেকে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হলো না। তো বলছে আমি কোলে কোলে থাকার কারণে আমার মধ্যে যেই মানে এখনো শিশুর মতোই আমি রয়ে গেছি। তো দেখবা যারা আদরে খুব নাদুস নুদুস, খুব আদরে যারা বড় হয়, বাস্তবতা বুঝে না, ওরা মনে করে গিয়ে পৃথিবীটা অনেক সহজ, হ্যাঁ খাই দেয় ঘুমাইলে হয়ে যায়, দুনিয়ার কোনো বিষয় সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তো এই জিনিসটাই বলতে হয় যে আমি এই জন্য আমি একেবারে পুরোপুরি আমার বয়স হয় নাই, এই জন্য আমার পুরোপুরি বয়স হয় নাই। ওকে, এ বলছে আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। এই অন্নপূর্ণার কোলে তার গজাননের ছোট ভাই, গজাননের ছোট ভাইয়ের নাম হচ্ছে কার্তিক, অর্থাৎ তাকে খুব দেখে দেখে রাখতো অন্নপূর্ণা সবসময়, তার গজাননের ছোট ভাই কার্তিককে সবসময় কোলে কোলে রাখতো। তো এই জন্য আর কি ছোট ছিল, এই জন্য বলে যে আমার আসল অভিভাবক আমার মামা। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন বলছে যে অনুপমের আসল অভিভাবককে তার মামা, অর্থাৎ তার মা আসল অভিভাবক না, তার মামা হচ্ছে আসল অভিভাবক। তিনি আমার থেকে বড়, বছর 6 বড়, অর্থাৎ অনুপমের মামা মাত্র 6 বছরের বড় অনুপম থেকে। তো অনেক সময় দেখবে যে মামার বয়স ভাগিনার বয়স সেম, ভাগ্নির বয়স খালার বয়স সেম। এটা হচ্ছে নানা দেখবে যে যখন ভরপুর বাচ্চা কাচ্চা নেয়, একেবারে বুড়ো বয়সে গেলেও যখন বাচ্চা কাচ্চা নেয় তখন দেখা যায় মামার বয়স আর ভাগিনার বয়স সেম হয়ে যায়। তোমাদের মধ্যে যদি কেউ এরকম থাকো তাহলে মিলাই নিও, দেখবে যে তোমার নানা মানে অনেক সময় হয় না যে বাপেরও মানে ছেলে হয়েছে, বাপ মায়েরও ছেলে হয়েছে, মেয়েরও ছেলে হয়েছে, মেয়েরও সন্তান হয়েছে, তখন কি হয়ে যায় যে মামার খালা মামার ভাগিনের বয়স একসাথে হয়ে যায় কাছাকাছি। তো অনুপমের নানা কামটা করছে কি চিন্তা করো যে তার মামা তার থেকে বড়, মাত্র 6 বছর বড়, কিন্তু ফল্গুর বালির মতো। ফল্গুর বালি, ফল্গু হচ্ছে একটা নদীর নাম। তো এই নদী সাধারণত এরকম যে এই নদীর উপরে এরকম বালি থাকতো, হ্যাঁ, আর ভেতর দিয়ে এরকম পানি। তো মনে হতো যে বালিটা পানিগুলোকে এরকম কি করতেছে, বালি 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 এরকম পানিগুলোকে এরকম মানে শুষে নিতেছে, এরকম এরকম ঝাপটা দিয়ে। তো উপরে বালি, নিচে পানি, নিচে হচ্ছে কি পানি আর উপরে হচ্ছে বালি। তো বলছে এই জন্য বলছে যে ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। অর্থাৎ ওই ফল্গু নদী যেভাবে পানিগুলোকে এভাবে ঝাপটা দিয়ে ধরে রাখে, তিনি আমাদের সংসারটাকে এরকম ধরে রেখেছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গুন্ডু রস পাইবার জো নাই, অর্থাৎ তাকে ছাড়া এখানে কোনো কিছুই হয় না। এ কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবতে হয় না, অর্থাৎ সবকিছু আমার মামাই করে দেয়, আমাকে আর ভাবা লাগে। ওকে, এরপর বলছে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। তো এটা অনুপম বলতে যে মেয়ের বাপেও স্বীকার করবে আমি সৎপাত্র, অর্থাৎ আমি ভালো ছেলে। সৎপাত্র মানে কি ভালো ছেলে। তো অনেক সময় আমরা বলি না যে মানে এমন ভাবে নিজেকে বানাও যে মেয়ে না, মেয়ের বাপও তোমার, মেয়ের মাও তোমার বিয়ে করতে চাইবে। তো বলতে মেয়ে তো স্বীকার করবে, এটা তো কোনো মানে কোনো সে অস্বীকার করার কোনো সুযোগই নেই। মেয়ের বাপেও স্বীকার করবে, কি স্বীকার করবে যে আমি সৎপাত্র, অর্থাৎ আমি যে ভালো ছেলে এটা মেয়ের বাপেও স্বীকার করবে। তামাকটুকু পর্যন্ত খাই না, অর্থাৎ এই যে সামান্য একটু তামাক এটাও খাই না। তামাক ধরা এখনকার সময়ে যদি বলি সিগারেট, তো কোনো সাধারণত যেই সকল ছেলে সিগারেট খায় তারা স্বাভাবিক একটু খারাপ ছেলে, তাই না? যদিও এটা আসলে এখনকার মানে এখন আসলে সিচুয়েশনটা উল্টো, এখন তোমরা আসলে বুঝবা কিনা, এখন তোমরা বলবো ভাই যে ছেলে সিগারেট খায় ওই তুই স্মার্ট, মানে অনেক মেয়েদের কাছে। তো তখনকার সময় যারা তামাক মানে অনুপম নিজের যে তামাকের মতো একটা কমন জিনিস যেটা আমি খাই না, যেটা আমি কি খাই না। তো বলছে তামাকটুকু পর্যন্ত খাই না, সামান্য একটা তামাক এটাও আমি খাই না।
ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। অর্থাৎ ভালো মানুষ হওয়ার জন্য আমার কোনো ঝামেলা নাই, মানে ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নাই মানে কি, মানে ভালো মানুষ সাজতে হবে, ভালো মানুষ হতে হবে সবার চোখে, এইরকম কোনো বিষয়বস্তু আমার নাই। আমি নিতান্তই ভালো মানুষ, অর্থাৎ আমি এমনিতেই ভালো মানুষ। কিছু মানুষ আছে না বাস্তবে ও কিন্তু আসলে খুবই ফালতু মানুষ, কিন্তু ও সবসময় চিন্তা করে মানুষের কাছে কিভাবে ভালো থাকা যায়, মানুষের কাছে কিভাবে কি করা যায়, ভালো হওয়া যায়। তো এই জন্য বলে যে আমি তো এমনিতেই ভালো মানুষ, এই জন্য আমাকে ভালো মানুষ সাজা লাগে না। মাতার আদেশ মানিয়া চলিবার মতো করে প্রস্তুত ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। তাহলে মা যে আদেশ করে ওটা আমি মানবো। অন্তপুরের শাসন, অন্তপুর মানে হচ্ছে ঘর, অন্তপুর মানে কি ঘর, ঘরের শাসনে চলার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন, স্বয়ম্বরা মানে কি, যে মেয়ে নিজের স্বামী নিজে চুজ করে, ওকে, বা যেই মেয়ে নিজের স্বামী নিজে নির্বাচন করে, যেই মেয়ে নিজের স্বামী নিজে নির্বাচন করে। অর্থাৎ কিছু কিছু মেয়ে আছে না যে বিয়ে আমার স্বামী আমি পছন্দ করব, বাপ মার পছন্দ হবে না, বলছে যে যদি কোনো মেয়ে থাকে নিজের স্বামী নিজে পছন্দ করতে চায়, তাহলে সে আমার এই সুলক্ষণটা স্মরণ করবে, কারণ আমি মেয়েদের মতো বাসার ভিতরে যেটা বলে এটাই শুনে, আমার নিজের কোনো সক্রিয়তা নাই, এটা বলতেছে। এরপর হচ্ছে অনেক বড় ঘর হইতে আমার জন্য সম্বন্ধ আসিয়াছিল। এটা হচ্ছে বাংলাদেশের মেয়েদের কমন ডায়লগ, যে তুমি জানো আমার জন্য কোন ঘর থেকে আমার জন্য ডাক্তার আসছে, ইঞ্জিনিয়ার আসছে, বিসিএস ক্যাডার আসছে। তো আমাদের অনুপম এরকম বলতেছে যে অনেক বড় ঘর হইতে আমার জন্য সম্বন্ধ আসিয়েছিল, কিন্তু মামা যিনি আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মানে হচ্ছে মানে যার ইশারা ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। তাহলে অনুপমের মামা বিবাহ সম্পর্কে তার একটা বিশেষ মত ছিল, সেই মতটা কি, ধনীর কন্যা তার পছন্দ না, অর্থাৎ বড়লোকের কন্যা, বড়লোকের মেয়ে তার পছন্দ না, তাহলে ধনীর কন্যা তার পছন্দ নয়। এটা হচ্ছে অনুপমের অনুপমের মামার কথা, এটা তার মত। আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেড করিয়ে আসবে, হেড মানে কি, সে মাথা নিচ করে আসবে। এখন বলো বড় লোকের মাইয়া যদি বিয়ে করো তাহলে মাইয়া কি মাথা উঁচ করবো না মাথা নিচ করবো? অবশ্যই মাইয়া মাথা উঁচু করে আসবো। ধরো তুমি ইনকাম করো 10 টাকা, তুমি বিয়ে করছো যেই মাইয়া, ওই মাইয়ার মাসে ধরো তুমি ইনকাম করছো 10 টাকা, ওই মাইয়ার মাসে কসমেটিকের খরচ এর থেকে বেশি, তাহলে তোমার কথা কি ওই মেয়ে শুনবো না? ওই মেয়ে তোমার লাথি মেরে আরেক পোলার হাত ধরে পালাইবো, এটা স্বাভাবিক না? তো অনুপমের মামা খুব মানে চালাক ভাবে নিজেকে, তো ভাবে যে আমরা যদি বড়লোকের কন্যা, যদি গরিবের কন্যা বড়লোকের মেয়ে বিয়ে করায় তাহলে তো সেটা আমাদের কমান্ড শুনবে না, সে তো তার নিজের গতিতে চলবে, তাই না? তো গরিব যদিও এখন ওই সবই সেম, এখন ওই মনে করে না যে মানে গরিবের মেয়ে বিয়ে করলে তোমার আদেশ শুনবো, হ্যাঁ স্বামীর পা টিপা দিব, এটি এন কোনো মেয়ে করে না, বুঝছো? এন ওই বড়লোকের মাইয়াও খারাপ, গরিবের মাইয়াও খারাপ। আগে মানুষ ওই তোমার ওই বিয়ে করার সময় মাইয়া দেখা যায় যে মাইয়া বোরকা পরে, মাইয়া হাত মুজা পা মুজে লাগে, এখন ওই হাত মুজা পা মুজে লাগায় মাইয়েরা পার্কে গেলে ওই মাইয়া পাওয়া যায়, আরো যে কি ওইটা নাই বলি। তো এখন অবস্থা হচ্ছে, আমি বলতেছি না যে সবাই না, কিছু অধিকাংশ মানে কিছু আছে এরকম যে যারা আসলে বোরকা পরেও দেখা যাচ্ছে যে মানে বোরকা পরে টিকটকে নাচানাচি করে, তাহলে তুমি তো বুঝতেছো যে দুনিয়া আসলে কোন দিকে যায়। তো এখন খালি তুমি বোরকা দেখলেই বুঝবা যে মাইয়া ভালো, ব্যাপারটা এরকম না। আবার গরিবের মাইয়া দেখলে বুঝবা ভালো, এটা না। তো ঘটনা হচ্ছে যে এখন আসলে দুনিয়া উল্টে গেছে, তো এখন আগের কথা অনেক কিছুই মিলে না, এই জন্য আমি একটু মাঝে মধ্যে বলি আর কি, বাস্তবতা তোমাদেরকে বলি। তো এরপর বলছে এই তিনি চান, অথচ টাকার প্রতি তার আসক্তি অস্থিমজ্জায় জড়িত, একেবারে তার হাড়ে তার কি টাকার প্রতি আসক্তি। বড় লোকের মেয়ে পছন্দ না, এদিকে আবার টাকাও চান। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই অথচ টাকা দিতে কসুর করিবেন না, এমন বেহাই চান যার টাকা নাই, টাকা না থাকলে সে আমার অনুগত্য করবে, সে আমার কথা শুনবে, আমাকে মূল্যায়ন করবে, কিন্তু সে আবার টাকাও দিতে হবে। এখন টাকা আছে তাহলে তো অনুগত্য করবে না, তিনি দুইটাই চান, টাকাও চান না যে টাকা থাকতে পারবে না, আবার টাকা আমাকে দিতেও হবে। হ্যাঁ, যাই হোক, শোষণ করা চলিবে, অর্থাৎ এই বেয়াইকে শোষণ করা চলিবে, কিন্তু বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকাই তামাক দিলে হ্যাঁ নালিশ খাটিবেন। অর্থাৎ বেয়াই যদি বাড়িতে আসে, বেয়াইকে গুড়গুড়ি না দিয়ে বাদা হুকের ভিতরে তামাক দিয়ে দিব। মানে গুড়গুড়িটা হচ্ছে ওই যে তুমি দেখবা যে সিনেমা টিনেমাতে এরকম টানলে এরকম এই যে একটা কাঠির মতো ইয়ে থাকে, এরকম এটা দিয়ে এরপর হচ্ছে এবার তোমার ধোয়া যায়, এটা একটু ধরো স্মার্ট একটু পশ টাইপের জিনিস আর কি। আর বাদা হুকাই তামাকটা হচ্ছে যে নারিকেলের যে খোলসটা আছে ওই খোলসের ভিতরে তামাক ঢুকে, এটা অনেকটা তোমার মানে ফকিন্নি স্টাইলের জিনিস আর কি, এরকম করে ওটা ফকিন্নিরা খায়, বুঝছো? এখন ধরো বেনসন সিগারেট খুব দামি জিনিস না, বেনসন অ্যাডভান্স, তাই না? এগুলোর দাম অনেক বেশি না, তো এগুলো তো মনে করো যারা পশ টাইপের মানুষ এগুলো এরা খাবে, আর যাদের মনে করো টাকা টুকে নাই ওরা আকিস বিড়ি আবুল বিড়ি মনে করো বিড়ি মাইরা দিব আর কি, 1 টাকায় 4টা পাওয়া যায়, 2টা পাওয়া যায়, বা 1 টাকায় একটা, এগুলো খাবে, তাই না? তো বলছে যে গুড়গুড়ি দিব না, বাদা হুকের ভিতরে তামাক দিয়ে দিব, বেয়াই খাইবো, কিন্তু নালিশ করবে না যে আমারে কেন বাদা হুকে দেন না, আমাকে অপমান করছেন, আমাকে কেন গুড়গুড়ি দেন না, এই নালিশ কিন্তু খাটবে না, এমন বেয়াই চান, বুঝছো?
আচ্ছা এরপর আসো আমরা দেখি, এরপর হচ্ছে এবার আসো আমরা একটু লেভেল ভিত্তিক কোশ্চেন সলভ করব। আমরা যতটুকু পর্যন্ত পড়লাম এতটুকু পর্যন্ত আমাদের লেভেল 1। সো খুব কম সময় 10 সেকেন্ড সময়ের ভিতরে প্রশ্নগুলো সলভ করব। অনুপম কার হাতে মানুষ? অনুপম মার হাতে মানুষ। ওকে, এরপর আসো অনুপমের মা কেমন ঘরের মেয়ে? দ্রুত প্রশ্নগুলো সলভ করো। এটা কোন কোর্সের ক্লাস? এটা আবার কেমন কথা? এই মেয়ে কে? দ্রুত 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 প্রশ্নগুলো সলভ করো। তাহলে বলো তো অনুপমের মা কেমন ঘরের মেয়ে? আমরা পড়ছি গরিব ঘরের মেয়ে। এরপর দেখো কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হয়? বলো তো কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হয়? দ্রুত দ্রুত প্রশ্নগুলো সলভ করো। তাহলে উত্তর হচ্ছে কি? এটার উত্তর মনে নাই। আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ, কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হয়? উত্তর হচ্ছে অনুপমকে দেখলে। হ্যাঁ আচ্ছা এরপর আসো আমরা দেখি, এরপর হচ্ছে অনুপম থেকে তার মামার বড়জোর মানে কত বছরের বড়? অনুপম থেকে তার মামা বড়জোর কত বছরের বড় বলতো? অনুপম থেকে তার মামা বড়জোর আমরা বলছি যে বছর 6-এর বড়, তাই না? তাহলে এটার উত্তর কি হবে বলতো? 6 বছর। ডি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। সবাই আনসারগুলো কইরো। হ্যাঁ, তা এগুলোই দেখবা যে বিগত সালে বোর্ডে আসছে। তো আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি ক্লাসে যা পড়াবো এর থেকে বেশি সলভ করাবো, ঠিক আছে? প্র্যাকটিস করাবো তোমাদেরকে। এরপর বলছে কন্যার পিতা মাত্রই কি স্বীকার করবেন? বলতো কন্যার পিতা মাত্রই স্বীকার করবেন কি? লাইনটা কেমন ছিল? যে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। তাহলে উত্তর হচ্ছে কি? গল্পকথক সৎপাত্র। গল্পকথক সৎপাত্র। ওকে বুঝছ? গল্পকথক সৎপাত্র। ওকে বুঝছ? তাহলে এটার উত্তর কি হবে বলতো? এটার উত্তর হচ্ছে ডি। আচ্ছা এরপর আসো আমরা যাই। এরপর বলছে যে অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? তো বলছে আমি নিতান্তই ভালো মানুষ কারণ কি? কারণ কি এটা যে ধূমপানের অভ্যাস নাই, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, মন্দ লোকের। তাহলে বুঝতে পারতো সেটার উত্তর হওয়া উচিত কি? খ, যে আমি নিতান্তই ভালো মানুষ কেননা ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। তাহলে এটার উত্তর খ। আচ্ছা এরপর দেখো অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়? এটা তো আমরা অলরেডি সলভ করলাম, বছর 6-এর বড়। কন্যার পিতা মাত্রই স্বীকার করবেন কি? আমি সৎপাত্র। আচ্ছা এটা তো আমরা সলভ করছি। অনুপম নিতান্তই ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট না। অপরিচিত গল্পে উল্লেখিত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? ওই যে অনুপমের মামার একটা বিশেষ মত ছিল। ঠিক আছে বুঝছো এতটুকু পর্যন্ত? তাহলে এইবার আসো আমরা একটু দেখি এবার যে আমরা মোটামুটি অনুপমের মামা, অনুপম সম্পর্কে, অনুপমের পরিবার এগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো কনের সন্ধান। কিভাবে কনের সন্ধান পাওয়া গেল সেই প্রসঙ্গটা। এগুলোই যে আমি নিজেই পর্ব ভাগ করেছি একটা হেডলাইন দিয়ে, যাতে গল্পটা বুঝতে তোমাদের সুবিধা হয়। তো বলছে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। তাহলে অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। এই হরিশ কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। ঠিক আছে, কানপুর হচ্ছে একটা স্থানের নাম। এই স্থানে কি করে? কাজ করে। কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতা আসিয়া আমার মন উতলা করিয়া দিল। তাহলে বুঝতে পারতেছ কলিকাতা কাদের বাড়ি? অনুপমদের বাড়ি হচ্ছে কলকাতা। এবং এই যে হরিশ সে ছুটিতে কলকাতা আসলো এবং অনুপমের মনকে একেবারে উতলা করে দিল। কি বলে উতলা করলো? ওহে, বললো ওহে মেয়ে যদি বলো তবে একটি একটি মেয়ে আছে। কেমন মেয়ে? এখানে বলছে খাসা। খাসা মেয়ে মানে কি? খাসা মেয়ে শাব্দিক অর্থটা এরকম, বা শব্দটা এই অর্থে আমরা ব্যবহার করি। খাসা মেয়ে মানে হচ্ছে মানে যেই মেয়ে কোনো অংশে কোনো কিছুতেই কম নাই, ভর সব কিছু আছে, পারফেক্ট। ঠিক আছে, ভরপুর সবকিছু আছে, কোনো অংশে তুমি রূপ গুণ কোনোটাই কোনো কিছু কি পাবে না, কম পাবে না। এরকম মেয়েকে বলে খাসা মেয়ে। তো বলছে খাসা মেয়ে আছে, কিছুদিন পূর্বে MA পাশ করিয়াছি। তাহলে বুঝতে পারতেছো অনুপম মাত্র কি কিছুদিন পূর্বে সে MA পাশ করছে। সামনে যতদূর দৃষ্টি যায় ধুধু করিতেছে। ছুটি, পরীক্ষা নাই, উমেদারি নাই। উমেদারি মানে ওই যে আমরা জবের জন্য পড়াশোনা করি না, চাকরির ইচ্ছা। তো পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, মানে চাকরি খোঁজার ইচ্ছা নাই, আবার চাকরিও নাই, নিজের বিষয় দেখিবার চিন্তা নাই, শিক্ষা নাই, ইচ্ছা নাই, থাকিবার মধ্যে ভেতরে আছেন মা। তাহলে ভেতরে আছে অনুপমের মা আর বাইরে আছেন তার মামা, অর্থাৎ এই দুইজন ছাড়া তার আসলে আর কেউই নাই। বুঝছো? এই অবকাশের মরুভূমি, অবকাশ মানে হচ্ছে আনন্দ। অবকাশের মরুভূমি দ্বারা এটা দ্বারা বোঝায় আনন্দহীন প্রচুর সময়। অর্থাৎ MA পাস করছে, এই জন্য এখন অনেক হাতে অনেক সময়। তো এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপে মরিচিকা দেখিতেছে। আকাশে তার দৃষ্টি, যখন আকাশের দিকে যা তাকায় তখন অনুপম চিন্তা করে যে এখন তো তার হাতে কোনো মানে ফ্রি টাইম, ছুটি। তো দেখবা যখন অবসর থাকে তখন মাথার ভিতরে যত সব মেয়েলি চিন্তা ভাবনা আসবে, তাই না? যে এই মেয়ে এরকম, ওই মেয়ে এরকম। তো তারও অনেক ছুটি, এই জন্য সে আকাশে যখন তাকায় তখন মনে হয় যে আকাশে সেই মেয়ে সে দৃষ্টি দেখতে পায়। হ্যাঁ, বাতাসে তার নিঃশ্বাস, যখন বাতাসের যখন শো 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 যখন শব্দ আসে তখন অনুপমের কাছে মনে হয় কোনো নারী তার কানের কাছে এসে
নিঃশ্বাস নিচ্ছে, সে অন্য অন্য জগতে হারায় যায়, বুঝছো? তরুমর্মে তার গোপন কথা যখন পাতা পড়ে তখন মনে হচ্ছে যে কোনো নারী আমাকে তার গোপন কথা শোনাচ্ছে। এমন সময় হরিশ আসিয়া বলল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে 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 আলো ছায়া বুনিতে লাগলো। হরিশ মানুষটা ছিল রসিক, অর্থাৎ হরিশ খুব রসিক ছিল, খুব রস দিয়ে মাখো মাখো করে আমার সামনে কথাগুলো উপস্থাপন করতো, রস দিয়ে বর্ণনা করার শক্তি তার ছিল। আর আমার মন ছিল তৃষ্ণার্ত। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন বলছে, আমার মন হচ্ছে তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত মানে হচ্ছে পানির পিপাসা। যদিও এখানে অনুপমের পানির পিপাসা বুঝায় নাই, বুঝাইছে প্রেমের পিপাসা, অন্য পিপাসা, বুঝছো, অন্য জলের পিপাসা। তো বলছে কি যে রস দিয়ে সে বর্ণনা করতো, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। এখন ধরো তোমার খুব পানি খাওয়ার খুব মানে প্রচন্ড পানির পিপাসা, আর আমি তোমার সামনে দিয়ে একটা পানির বোতল এরকম নাড়াইতেছি, তাহলে তোমার পানি খেতে মন চাইবো না? তো এখন অনুপম বলতে যে আমার এই সময়ের মধ্যে সে এসে আমাকে এমন ভাবে রসকস দিয়ে বলতেছে, এই মেয়ে এরকম, মেয়ে দেখতে এরকম, আমার তো আর সইতেছে না। এই জন্য বলছে যে আমার মন তৃষ্ণার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পড়িয়ে দেখো, অর্থাৎ মামাকে বলে দেখো, আমাকে বললে তো আসলে আমি কিছু করতে পারবো না, তুমি মামাকে বলে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। তাহলে এখান থেকে আমরা হরিশের সম্পর্কে আরেকটা ইনফরমেশন পেলাম যে হরিশ কেমন ছিল, আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্র তার খাতির, অর্থাৎ সবাই তাকে খাতির করে। মামাও তাকে পাইলে ছাড়তে চান না। কথাটা বৈঠকে উঠলো, অর্থাৎ মামার বৈঠকে কথাটা উঠলো। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর, অর্থাৎ অনুপমের মামা তার থেকে মেয়ের থেকে মেয়ের বাপের খবরটাই অনুপমের মামা বেশি শুনতে চায়। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট। লক্ষ্মীর মঙ্গল ঘট মানে হচ্ছে ধন সম্পদ, মানে এককালে তাদের অনেক ধন সম্পদ ছিল, এখন তাহার শূন্য বলিলেই হয়। অর্থাৎ অনুপমদের কল্যাণীদের কথা বলতেছে আর কি। কল্যাণীর বাপের এককালে অনেক ধন সম্পদ ছিল, কিন্তু এখন এই ধন সম্পদ, এত ধন সম্পদ এখন আসলে নাই। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়ে চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়ে বাস করেন। পশ্চিম বলতে কানপুর। তাহলে দেখো কানপুরে কাদের বাড়ি? কল্যাণীদের। আর অনুপমদের বাড়ি কোথায়? কলিকাতায়। এগুলো মনে রাখবা। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর কেউই নাই। তাহলে অনুপমরা কল্যাণী এক মেয়ে, তার আর কোনো ভাই বোন নাই। সুতরাং তাহার পশ্চাতে মানে পেছনে লক্ষ্মীর মঙ্গল ঘরটি একেবারে উপর করিয়া দিতে বাধা দ্বিধা হইবে না। অর্থাৎ মেয়ে যেহেতু একটা, তাইলে যা কিছু আছে সবকিছু এইভাবে ঢেলে দিবে। এখন যার মেয়ে আছে 3-4টা, সে চিন্তা করবে কি না, এই মেয়ের বিয়েতে যদি, এই মেয়ের জামাইরে যদি সব সম্পদ দিয়ে দিই, টাকা পয়সা দিয়ে দিই, তাহলে পরের মেয়েকে কি দিব, পরে যে মেয়েটা আছে ওটারে কি দিব। তো বলতেছে যেহেতু মেয়ে একটাই, তাহলে যা কিছু আছে সবকিছু দিয়ে দিবে। এইসব অনুপমের মামা ক্যালকুলেশন করছে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়ে মামার মন ভার হইল। মামা একটু বেরাজ হয়ে গেলেন, একটু অখুশি হলেন যে মেয়ের বয়স 15 বলতে বোঝাচ্ছে সেই আমলে 15 বছর অনেক বেশি। 15 বছর সেই বয়সে, এটা শুনে মামার মনটা খারাপ হয়ে গেছে যে আল্লাহ, মেয়ের বয়স এত বেশি। এর বলছে বংশ তো কোনো দোষ নাই, অর্থাৎ মেয়ের বংশে কোনো দোষ থাকলে মেয়ের বিয়ে হয় না, কিন্তু এই মেয়ের বংশে তো কোনো দোষ নাই। হ্যাঁ, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়ে পান না, তাই একে তো বরের হাতে মহার্ঘ, অর্থাৎ তখন বরের হাতে মহার্ঘ মানে হচ্ছে মূল্যবান, অর্থাৎ তখন বর পাওয়াটাই অনেক কঠিন। এখন যেমন ছেলেরা বিয়ে করার জন্য পাগল হয়ে থাকতো, তখন মেয়েদেরকে ছেলে যাই করো, ছেলে হইলেই হয়েছে, কি কাম করে এগুলো দেখার দরকার নাই, ছেলে তো ওকে, তাহলে বিয়ে দিয়ে দাও। তো এরকম ছিল ছেলেদের ডিমান্ড। এরপর হচ্ছে তারপর ধনুক ভাঙা পণ, শুধু যে মানে এইটা জানা, ছেলেরা আবার পণও দিতে হইতো, যৌতুক, পণ মানে যৌতুকও দিতে হইতো। তো বুঝতেছো, সে আমলে কল্যাণীর বয়স 15 মানে অনেক। এখনকার মেয়েরা 35 বছর হয়ে গেল বিয়ে করে না, 35 বছর হয়ে যাইতেছে আরেকটু স্টাবলিশ হয়ে বিয়ে করে। এই যে মেয়েদের ভিতরে এই চাকরির চিন্তা যেই দিন মাথার ভিতরে ঢুকছে, স্টাবলিশড হওয়ার চিন্তা যেদিন মাথার ভিতরে ঢুকছে, এই দিন থেকে মেয়েরা ওই যে এখন 35-এর দিকে ছুটছে। সেই যোগে চিন্তা করে যে এই যোগে 15 বছর শুনিয়া মানে অনুপমের মামার মন ভার হয়েছে। ওই যুগে যদি বলে কোনো মেয়ের বয়স 30 বছর, অনুপমের মামা ওই জায়গায় স্টক করে মারা যেত, তাই না? তো ব্যাপারটা হচ্ছে কি যে ওই যে নিজের পায়ে দাঁড়াবো, এই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে অনেক মেয়ে দেখা যায় যে আর 30-35 বছর হয়ে গেলে তখন দেখা যায় যে আর জীবন যৌবন কোনো কিছুই থাকে না। বাবা, এই জন্য আগে বিয়ে করে তারপর জামাইকে নিয়ে একসাথে সফল হও। এই সারা সফল হইতে গেলে পরে দেখবা যে তুমি নিজে কি সফল হবা, তোমার সবকিছুই কি হয়ে গেছে, অসফল হয়ে গেছে। তো যাই হোক, এই কথা বললে আবার অনেক আমার নারীবাদী মেয়েরা খেপে যাবে যে ভাই আপনি কিভাবে আপনি নারীদেরকে ছোট করছেন। তো যাই হোক, এটা যা বললাম আর কি তোমাদেরকে। তো এখন ঠিক আছে, আচ্ছা এরপর বলছে যে কাজে বাপ কেবলই সবুর করতেছে, বাপ তো সবুর করতেছে, ধৈর্য ধরতেছে, বাপ ধৈর্য ধরতেছে। ভাইয়া আমি BA 2 তে কোর্স করছি, কিন্তু আপনি এত ভালো করে পড়ান নাই।
সিসি এসব কথা বলতে হয়। প্রতিদিনই তো জিনিসগুলো আপডেট হয়। এই স্লাইডগুলো EVA2-তে তো আগের কোর্সগুলোতে পড়াইতে পারি না, প্রত্যেকটা কোর্স একটা কোর্সের থেকে আপডেট হয়। যারা আমার আর্কাইভ ক্লাসগুলো করছো কত বছরে, ডেফিনেটলি ওই বছরের থেকে এই বছরের ক্লাস অনেক ভালো। আমি ক্লাস নিয়ে আমি জানি, কারণ প্রত্যেক দিন আমি নতুন কিছু না কিছু শিখি, প্রতিদিনই আমি শিখতেছি। তা এক বছরে আমি ডেফিনেটলি মোটামুটি ভালোই জিনিস শিখছি। এক বছরের কন্টেন্ট অনেক গোছালো হয়েছে। গত বছর যখন পাওয়ার প্লেতে ক্লাস নিই তখন ওই যে কি ফোন দিয়ে ক্লাস নিয়েছিলাম, একটা 22-23 হাজার টাকার ফোন দিয়ে ক্লাস নিতেছি, আর আজকে 4 লাখ টাকার ক্যামেরা দিয়ে ক্লাস নিতেছি। কথা বুঝতেছ? মানে এটা তোমাদেরকে শোনাচ্ছি না যে 4 লাখ টাকার ক্যামেরা দিয়ে ক্লাস নিতেছি, এটা তোমরা বুঝতেছ যে ক্লাসের সিস্টেম দেখে। তো ব্যাপারটা হচ্ছে প্রতিদিনই জিনিসগুলো আপডেট হয়, প্রত্যেক দিনই জিনিসগুলো কি হয়, আপডেট হয়। এই যে আগে এই কন্টেন্টগুলো কি এভাবে সাজানো ছিল না। প্রথম দিকে তো বইয়ের দেখে পড়াই দিতাম, কিন্তু ডে বাই ডে আপডেট করতেছি নিজেকে, প্রতিদিনই আপডেট করতেছি, কারণ যোগ পাল্টে যাইতেছে, যোগ হাঁটতেছে সূর্যের গতিতে। এখন আমি যদি স্লো হয়ে যাই কচ্ছপের গতিতে তাহলে তো হবে না, এই জন্য যোগের সাথে আপডেট করতে হবে। এটা সবার ক্ষেত্রে। আমি যদি আজকে বাংলা পড়ানো ছেড়ে দিই, আমার যে জায়গায় আরেকজন এসে ঠিকই দখল করবে না, বসে থাকবে তানভীর ভাই ছাড়া আর কারো কাছে পড়বো না। আমি ধরো কোর্স বন্ধই করে দিলাম, পোলাবেন আরেকজনের কাছে গিয়ে পড়বে না, পড়বে। আমার ভালো লাগলো, আমার ক্লাসে অনেক খারাপ লাগতেছে, আমার জ্বর, কিন্তু আমি আমার পোলাবেনটা এটা বুঝতে দিব না। কারণ আমি যদি এই জায়গায় যদি ফল্ট করি, আমার যদি কন্টেন্ট যদি ভালো না হয়, আমার কাছে পোলাবেন থাকবে না। তো এই জন্য সবার জায়গায় সবাইকে ধরে রাখতে হয়। কেউ তোমাকে জায়গা করে দিবে না। সবাই তোমাকে জায়গা থেকে নড়ানোর জন্য চেষ্টা করবে। তোমাকে তোমার জায়গায় থাকতে হবে, তোমাকে তোমার ট্র্যাকে থাকতে হবে। তুমি চলে গেলে ওই জায়গাটা আরেকজন কিন্তু দখল করে ফেলবে। তুমি ভালো রেজাল্ট না করলে কেউ না কেউ ঠিকই ভালো রেজাল্ট করবে। কথা বুঝাইতে পারছি? ধরো বাংলাদেশে ধরো 1 লাখ পোলাবেন A+ পাইছে, সেই তুমি না করলেও, তুমি যদি A+ নাও পাও, ওই A+ বসে থাকবে না। কথা বুঝতে পারছো? তো তোমাকে তোমার জায়গা ধরে রাখতে হবে। ভার্সিটিতে একটা ভার্সিটিতে চান্স পাবে, একটা ভার্সিটিতে সিট আছে 200, ওই তুমি চান্স না পাইলে 200 একজন না একজন ঢুকবে, তোমার জন্য ওই সিট বসে থাকবে না, তাই না? কেউ না কেউ তোমার জায়গাটা আসলে দখল করে নেবে। এটা পৃথিবীর সব ক্ষেত্রে একই কথা। তো যাই, কিন্তু মেয়ের বয়স তো সবুর করতেছে না, অর্থাৎ মেয়ের বাপ ধৈর্য ধরতেছে, কিন্তু মেয়ের বয়স তো ধৈর্য ধরতেছে না, বয়স তো প্রতিদিনই বাড়তেছে। যাই হোক, হরিশের সরস রসনার গুণ। সরস রসনার গুণ মানে হচ্ছে খুব সরস, মানে হচ্ছে খুব মানে একেবারে খুব ভালোভাবে রস দিয়ে বলছে, হ্যাঁ, মামার মন নরম হইলে বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্ন সমাধা হয়ে গেল। অর্থাৎ প্রাথমিক যে কথাবার্তা এগুলো খুব সহজে হয়ে গেল। এবার আসলে লেভেল 2-তে কোশ্চেন সলভ করি। অনুপমের বন্ধুর নাম কি বলো তো? দ্রুত প্রশ্নগুলো সলভ করো। তো দেখো এখানে যে অনুপমের বন্ধুর নাম কি, তাহলে উত্তর হচ্ছে কি, হরিশ। আচ্ছা, এরপর দেখো হরিশ কোথায় কাজ করে। হরিশ কোথায় কাজ করে বলো তো? কানপুরে। যেমন এই যে লেভেল ভিত্তিক যে কোশ্চেনগুলো সলভ করাচ্ছে, এগুলো কিন্তু কেবল পাওয়ার প্লেতেই পড়ানো হচ্ছে। পাওয়ার প্লের আগে এগুলো ছিল না। কালকে রাতে আমি এই স্লাইডগুলো আবার মানে ঠিকঠাক করছি। এই লেভেল ভিত্তিক কোশ্চেনগুলো সলভ করাচ্ছে, এগুলো আগে কোথাও ছিল না। আর তাছাড়া এমনিতেই পাওয়ার প্লেতে তো আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য চেষ্টা করি। আচ্ছা, এরপর দেখো হরিশ ছুটিতে কোথায় এসেছিল বলো তো? ওই যে কলকাতায় আসছে, তাই না? কাজ করে কানপুরে, কানপুর থেকে আসছে কলকাতায়। এখানে উত্তরটা ভুল আছে, এটার উত্তর হবে কলকাতা। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো হরিশ কোথায় এসেছিল? কলিকাতায়। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে দেখো কার মন তৃষ্ণার্ত, তাহলে অনুপমের মন ছিল তৃষ্ণার্ত। মামা কাকে পেলে ছাড়তে চান না বলো তো? মামা হরিশকে পেলে ছাড়তে চান না। এরপর দেখো কথাটা কার বৈঠকে উঠলো? উত্তর কি বলো? কথাটা মামার বৈঠকে উঠলো, তাই না? আচ্ছা, গেল। এরপর দেখো কলকাতার বাইরে মামার অবস্থা, অর্থাৎ মামা ছিল কূপমণ্ডুক, কলকাতার বাইরে মামা কখনোই যায় নাই। হ্যাঁ, তো এখানে মামার সেই অবস্থার কথা বর্ণনা দিচ্ছে। কলকাতার বাইরে যে বাকি পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়ে মনে করেন। মামা মনে করেন কলকাতার বাইরে যা আছে এটা হচ্ছে আন্দামান দ্বীপ। আন্দামান দ্বীপ হচ্ছে বাইরের, মানে ঢাকা ওই ভারতের মূল ভূখণ্ডের পাশেই একটু বাইরে একটা দ্বীপ আছে, আন্দামান দ্বীপ। তো মামা মনে করে যে কলকাতার বাইরে দুনিয়াটা হচ্ছে একটা আন্দামান দ্বীপের মতো। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্নরগড় পর্যন্ত গিয়েছিলেন, মানে মামা সর্বশেষ কন্নরগড় অর্থাৎ কলকাতার পাশের একটা জায়গা, এই জায়গা পর্যন্ত মামা একবার বিশেষ কাজে গিয়েছিলেন। এছাড়া মামা কখনো কলকাতা থেকে বের হন নাই। মামা যদি মনু হইতেন, মনু হচ্ছে একজন শাস্ত্র প্রণেতা, মনুকে একজন শাস্ত্র প্রণেতা। মনুর একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে সংহিতা, এই বইটা লেখক হচ্ছে মনু। তো বলছে মামা যদি মনু হইতেন, অর্থাৎ সেই শাস্ত্র প্রণেতা হইতেন, তবে তিনি হাবড়ার পোল হচ্ছে কলকাতার বাহিরে একটা স্থান, হাবড়ার পোল পার হওয়াটাকে তার সংহিতা হচ্ছে এই যে মনুর যে গ্রন্থ, এই গ্রন্থ সংহিতায় একেবারে নিষেধ করে দিতেন। অর্থাৎ মামা যদি মনু হইতেন তাহলে তার সংহিতা নামক যে গ্রন্থ আছে, এই গ্রন্থে
তিনি হাবড়ার পোলটা পার হওয়াটা একেবারে নিষেধ করে দিতেন, মানে তিনি কখনো কলকাতার বাইরে যান না, এটা বুঝাইতে ব্যবহার করছে আর কি। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়ে আসিব, অর্থাৎ নিজে কানপুরে গিয়ে মেয়ে দেখে আসবো, সাহস করে প্রস্তাব করতে পারলাম না। অর্থাৎ আমি সাহস করে মামাকে একটু বলবো মামা আমি মেয়ে দেখবো, এই সাহস তার নাই। এখন যেই ছেলে এই কথা বলতে পারে না, সাহস নাই, তার কি বিয়ে করার কোনো যোগ্যতা আছে? বিয়ে করার ক্ষেত্রে ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, এটা ভালো, কিন্তু যতটুকু না দেখলেই না এতটুকুই দেখতে হবে। কথা বুঝো, যতটুকু না দেখলেই না এতটুকু দেখতে হবে। এখন আমরা কি করি যে পারিবারিকভাবে কথাবার্তা হয়েছে, পারিবারিকভাবে কথাবার্তা হয়েছে মানে ছেলে মেয়ে মনে করে বিয়ে, এরপর পারে না পারিবারিকভাবে কথাবার্তা হয়েছে, এরপর দিনে হানিমুনে চলে যেতে। ওই যে কয়দিন আগে এক ভিডিও দেখলাম যে বিয়ে পড়াই দিয়েছে কবুল, মাইয়া পোলার হাত সাইবা ধরে বসে আছে, যে কন্ট্রোল, একটু পরে হাত ধর, কবুল বইলা নেই, মানে ধৈর্য এত কম। তো এখন বলতে যে এই মানে দেখা দেখি করবে, এটা ভালো, ছেলে মেয়ে দেখবে, বাপে মা বলছে মা তোর জন্য একটা ছেলে পছন্দ করছি, ছেলে বিসিএস ক্যাডার, ছেলে সরকারি চাকরি করে, ছেলের বেতন এত, তুমি বললা মা ঠিক আছে আলহামদুলিল্লাহ কবুল না, তুমি যে তোমার মার কথার উপর যে কবুল বলছো, তুমি যাইয়া যখন পোলা যখন দেখবে যে পোলা মাথা চুল নেই, পোলার ভুঁড়ি, পোলা সুগার ড্যাডি, তুমি কি করলা? লাভ নাই তো। তো এই জন্য সবকিছু সবার উপরে নিজের চোখে আগে দেখতে হবে, কথা বুঝছো? জিনিসগুলো দেখতে হবে। বাবা মা সবসময় চেষ্টা করে বাবা মারটা ভালো করে দেখার জন্য, তোমাকে তোমারটা ভালো করে দেখতে হবে, বাকিটা আর বললাম না। এরপর আসো, কন্যাকে আশীর্বাদ করার জন্য যাহাকে পাঠানো হইলে সে আমাদের বিনুদা, অর্থাৎ বিনুদাকে পাঠাইছে মেয়ে দেখার জন্য, এটাকে বলছে আশীর্বাদ, অর্থাৎ মেয়ে দেখার জন্য বিনুদা পাঠাইছে। তার মতো রুচি আর দক্ষতার উপর আমি 16 আনা নির্ভর করতে পারি। 16 আনা বলতে এখানে বোঝানো হচ্ছে একেবারে পুরোপুরি সম্পূর্ণ একদম 100% আমি তার উপর নির্ভর করতে পারি। বিনুদা ফিরিয়ে আসিয়া বললেন, অর্থাৎ বিনুদা মেয়ে দেখে এসে বললেন। আবার এখানে আরেকটা জিনিস, বিনুদা আমার পিস্তুত ভাই, অর্থাৎ বিনুদা সম্পর্কে তার পিস্তুত ভাই। এই দুটো ক্যারেক্টারের মধ্যে পোলাবেন প্যাস লাগায়। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, আর পিস্তুত ভাই হচ্ছে কে? শাস্ত্র প্রণেতা, মানে হচ্ছে যিনি শাস্ত্র লেখেন। ধরো আমি একটা শাস্ত্র লিখছি, তাহলে আমাকে বলো ওই শাস্ত্রের প্রণেতা। তো বলছে যে 16 আনা নির্ভর করতে পারি। 16 আনা মানে একেবারে মানে বিনুদার উপর আমি, বিনুদা যা বলো এটার উপর আমি বিশ্বাস করতে পারি। তো বিনুদা ফিরে এসে বললো মন্দ নহে, খাঁটি শোনা বটে। বিনুদা এসে বলছে না চলে। বিনুদার ভাষা অত্যন্ত আর্ট বলতে একেবারে সংকীর্ণ বা সংক্ষিপ্ত। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে। যখন বিনুদা বলছে যে ওকে ফাইন জোস চলে, তখন আমি বুঝলাম যে আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে। প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা, পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। পঞ্চস্বর হচ্ছে প্রেমের দেবতা, অর্থাৎ বিয়ের দেবতা আর প্রেমের দেবতা যখন একসাথে হয় তখনই কেবল বিয়ে হয়। এই দুই দেবতা একমত হলে বিয়ে হবে। তো বলছে আমার ভাগ্য প্রজাপতি, অর্থাৎ বিয়ের দেবতা, আর পঞ্চস্বর হচ্ছে প্রেমের দেবতা, এই দুই দেবতা একমত হয়েছে। আমি জানি এর আগেও তোমরা অনেকবার কলেজে পড়ছো, অনেক ভাইয়ের কাছে পড়ছো, কিন্তু এই যে পঞ্চস্বর মানে কি, তারপর হচ্ছে প্রজাপতি মানে কি, অনেক জিনিস। এই যে 16 আনা মানে কি, 16 আনা মানে হচ্ছে পুরোপুরি। তো এই জিনিসগুলো আসলে মানে এই যে আর্ট মানে কি, এই জিনিসগুলো তোমাদেরকে ওভাবে লাইন বাই লাইন কেউ পড়ায় নাই। কদাচিৎ 2-4 জন হইতে পারে যে অন্য কোথা থেকে হয়তো শিখছো, সাধারণত এইভাবে আসলে আমাদের স্কুল কলেজগুলোতে পড়ানো হয় না। বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কনে পক্ষকেই কলকাতা আসতে হইলো, অর্থাৎ মেয়ের বাপেই অনুপমদের বাড়িতে আসছে। কলকাতা মানে কি অনুপমদের বাড়ি। কন্যার পিতা শম্ভুনাথ হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে, তাহলে কন্যার পিতার নাম কি এখান থেকে আমরা জানলাম, শম্ভুনাথ সেন। তো এই কন্যার বাপে হরিশকে অর্থাৎ অনুপমের বন্ধুকে কতটা বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে, মাত্র 3 দিন আগে তিনি আমাকে প্রথম চোখে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। অর্থাৎ মেয়ের বাপেও ছেলেকে ভালো করে দেখে নাই, কারণ হরিশ বলছে যে হ্যাঁ ঠিক আছে ছেলে একের, তাহলে বিয়ে করানো যায়, এই জন্য আর দেখে নাই। তার বয়স, এবার শম্ভুনাথের কথা বলতে, শম্ভুনাথ বলছে তার বয়স 40-এর কিছু এপার বা ওপার, অর্থাৎ 40-এর কাছাকাছি, চুল কাছে। এবার শম্ভুনাথ সম্পর্কে বলতেছে যে এই যে এখানে দেখো আমি হেডলাইন দিয়ে দিচ্ছি, শম্ভুনাথ বাবু চুল কাছা, গোপে পাক ধরতে আরম্ভ করতেছে, অর্থাৎ গোপ আস্তে আস্তে পাকতেছে। সুপুরুষ বটে, অর্থাৎ সে সুপুরুষ। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। কিছু মানুষ আছে দেখবা এক ভিড়ের মধ্যে অনেক মানুষ, কিন্তু যারা একটু বেশি স্মার্ট, একটু বেশি সুন্দর, তাদেরকে দেখবে যে ভিড়ের মধ্যে তার আগেই তার উপরে সবার চোখ পড়ে। তো বলছে এরকম, আশা করি আমাকে দেখিয়া খুশি হইয়াছেন, বোঝা শক্ত, অর্থাৎ এটা বুঝতে পারাটা কঠিন, কেননা তিনি বড়ই চুপচাপ। তাহলে শম্ভুনাথ কি বড়ই চুপচাপ, যে 2-একটি কথা বলেন যেন তাহাতেই পুরোপুরি জোর দিয়ে বলেন না। ওকে, মামার মুখ তখন অনর্গল ছুটিতেছে, অর্থাৎ যখন শম্ভুনাথ বাবু যখন অনুপমদের বাড়িতে আসছে তখন মামার মুখ অনর্গল মানে হচ্ছে বিরতিহীন, অর্থাৎ একেবারে বিরতিহীন ভাবে ছুটতেছে। সেই কথাগুলো কেমন? সেই কথাগুলো হচ্ছে যে ধনে মানে আমাদের এই স্থান, এই ধনে মানে আমাদের স্থান এই শহরে কারো চেয়ে কম নয়। কিছু মানুষ আছে না খালি নিজের গল্প করে, খালি নিজের গল্প, আমার এই আছে ওই আছে।
তো অনুপমের মামা শম্ভুনাথকে বুঝাইতেছে যে তুমি যে মেয়ে বিয়ে দিবা তোমার তো ভাগ্য ভালো, এই এই শহরে ধন সম্পদের দিক থেকে আমরা কম না। হ্যাঁ, তারপর হচ্ছে তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতে লাগলেন। শম্ভুনাথ এই কথা একেবারেই যোগ দিলেন না। অর্থাৎ শম্ভুনাথ হ্যাঁ কোন ফাঁকে একটু হ্যাঁ বা হো কিছুই শোনা গেল না। শম্ভুনাথ তার কথা একেবারে মানে পাত্তা দিচ্ছেন, এরকম একটা ভাব, বুঝছো, এরকম একটা ভাব। এরপর বলছে কি আমি হইলে দমিয়ে যাইতাম, অর্থাৎ আমি হইলে দমিয়ে যাইতাম, অর্থাৎ যেহেতু আমার সাথে কেউ যদি কথা বলে আর আমি যদি সেটা যদি পাত্তা না দিই, তার সাথে যদি কথা যদি না বলি, তার কথা শুনতে যদি আগ্রহী না হই, তাহলে তো আমি বন্ধ করে দিব কথা। কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথের চুপচাপ ভাব দেখে ভাবিলেন লোকটা নিতান্তই নির্জীব, অর্থাৎ লোকটা একেবারে নির্জীব, হ্যাঁ একেবারে কোনো তেজ নাই, অর্থাৎ তার মধ্যে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকাটা দোষের, অর্থাৎ বেহাই সম্প্রদায়ের তেজ থাকতে পারবে না। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় দিলেন, গাড়িতে তুললে দিতে গেলেন না, অর্থাৎ উপর থেকেই তাকে মামা উপর থেকেই বিদায় দিলেন, ওকে আল্লাহ হাফেজ, তাকে গাড়ি পর্যন্ত তুলে দিতে গেলেন না। এটা একটা বেয়াদবি আর কি। আর তোমার বাসাতে যদি মানে এটা হচ্ছে মানে তাকে খুব বেশি মূল্যায়ন না করার জন্য আর কি, মামা একটু ভাব নিল আর কি। তো তোমার বাসাতে যদি মেহমান আসে, মেহমান আসলে তুমি কি করবা বলো তো? যে মেহমান তোমার খুব মানে খুব অনেক বড় একজন মেহমান আসছে, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি গাড়ি পর্যন্ত তুলে দিতে যাবা, তাকে বিভিন্ন ধরনের অনুনয় বিনয় করবা যে আমার ভুল, আমাদের কোনো মানে আপনাকে যথাযথভাবে খাওয়াইতে পারি নাই, সময় দিতে পারি না, বলবা না? মামা কিছুই বললেন, উপর থেকে হ্যাঁ আল্লাহ হাফেজ, মানে একটা ভাব আর কি। মামা এভাবে গাড়িতে তুলে দিতে আর গেলেন না। ওকে, এর হচ্ছে পণ সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা হইয়াছে। পণ মানে হচ্ছে যৌতুক, এই নিয়ে দুই পক্ষের মধ্যে একেবারে পাকাপাকি কথা হয়েছে, একদম খোলামেলা সব কথা সুন্দরভাবে। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করে থাকেন, মানে মামা মনে করেন মামা সামান্য চতুর না, অনেক চালাক। অসামান্য চতুর মানে কি? অনেক চালাক। কথাবার্তায় কোথাও তিনি কোনো ফাঁক রাখেন না, অর্থাৎ সব কথা ক্লিয়ার করে নিছেন। টাকার অঙ্ক স্থির হইয়াছিল, তারপর গহনা কত ভরি, সোনা কত ধরে, সেও একেবারে বাদাবাদি হইয়া গিয়েছে। আমি নিজেকে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম দেনা পাওনা কি স্থির হইল, মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ, অর্থাৎ এই যে যৌতুকের যে স্থূল অংশ, এই সামান্য অংশটা, এটা বিবাহের একটা প্রধান অংশ। ওকে, এই অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকবেন না, অর্থাৎ মামার উপরেই তো এই যৌতুকের বিষয়, তো এই যৌতুকের বিষয়টা মামা কখনোই ঠকবেন না, কারণ মামা ঠকে না। এরপর দেখো লেভেল 3 আমরা প্রশ্ন সলভ করি। কলিকাতার বাহিরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলিয়া মনে করেন বলতো? কলিকাতার বাহিরে মামা, কলিকাতার বাহিরে মামা পৃথিবীকে কিসের অন্তর্গত বলিয়া মনে করেন? মনে আছে আন্দামান দ্বীপ, হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে ক। এরপর বলছে অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন? অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন? বিষয়টি আপত্তিকর বলে কুলীন বংশে হ্যাঁ মামার এত সাহস করে প্রস্তাব করতে না পারে, এটাই রাইট অ্যান্সার। এরপর বলছে বিনোদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বললো বলতো? বিনোদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বললো? বিনোদা ফিরে এসে মেয়ে সম্পর্কে বললো খাঁটি সোনা, হ্যাঁ ঠিক আছে, মন্দ নহে খাঁটি সোনা। আচ্ছা, এরপর দেখো মামার মুখ তখন অনর্গল ছুটিতেছে। অপরিচিতা গল্পে এই উদ্ধৃতির মাধ্যমে প্রকাশ পেয়েছে অনুপমের মামার কি? তাহলে বুঝতে পারতেছো যে অনর্গল একেবারে কথা ছুটতেছে, বলতে আছে, এগুলো দ্বারা সে নিজেকে মানে নিজেদের অবস্থা বুঝাচ্ছে, তার মানে অন্তঃসার শূন্য অহংকার, এটাই রাইট অ্যান্সার। এটা কিন্তু পরীক্ষাতে আসছে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রশ্নটা আসছে। আচ্ছা, এরপর দেখো আমরা দেখি পণ সম্বন্ধে দুপক্ষের কেমন কথাবার্তা হয়েছে বলতো? পণ সম্বন্ধে দুপক্ষের কেমন কথাবার্তা হয়েছে বলো? তাহলে কি পাকাপাকি কথাবার্তা হয়েছে, রাইট। এরপর বলছে বিনোদার ভাষা কেমন? অত্যন্ত আর্ট, বিনোদার ভাষা অত্যন্ত আর্ট। এরপর বলছে বিয়ে উপলক্ষে কোন পক্ষকে কোথায় আসতে হলো বলতো? বিয়ে উপলক্ষে কোন পক্ষকে, কনে পক্ষ মানে কল্যাণীর বাপকে কোথায় আসতে হলো? তাহলে উত্তর কি বলো? কলিকাতায় আসতে হইলো, তাই না? অপরিচিত গল্পে কল্যাণীর বাপের নাম কি বলো? এখানে আরেকটা জিনিস মনে রাখবা, শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন কিন্তু ডাক্তার ছিলেন, পেশায় কি ছিলেন? ডাক্তার ছিলেন, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো বিয়ে কতদিন পূর্বে কন্যার পিতা, বিয়ের কতদিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন, অর্থাৎ কতদিন পূর্বে শম্ভুনাথ অনুপমকে দেখেন? উত্তর হচ্ছে 3 দিন, মনে আছে? ওকে, গেল, অনেকগুলো প্রশ্ন সলভ করলাম। এবার আসলে আমরা এরপর যাই। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে তিনি সর্বত্র বুদ্ধির লড়াই জিতবেন, অর্থাৎ তিনি সবসময় বুদ্ধি দিয়ে জিতবেন, একেবারে ধরা কথা, অর্থাৎ এটা হবেই। এই জন্য আমাদের অভাব না থাকলে অন্য পক্ষের অভাব কঠিন হইলেও তিনি জিতবেন, অর্থাৎ আমাদের কোনো অভাব নাই কিন্তু আমরা ছেড়ে দিব ওই লোকটার অভাব আছে, এটা আমরা কখনোই করব না। আমাদের সংসারে এই যে রিহাতে কেউ বাঁচুক আর মরুক, অর্থাৎ কেউ বাঁচুক আর মরুক, কিন্তু আমরা সবসময় জিতবো। এবার আসলে আমরা একটু গায়ে হলুদের বর্ণনা দেখি।
গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়ে গেল, বাহক এত গেল। বাহক বলতে এখানে বোঝানো হচ্ছে মানে তোমার বর পক্ষ আর কি, অর্থাৎ অনুপমদের পক্ষ থেকে এত মানুষজন গেল, এটাকে বলছে বর পক্ষ। তো বলছে যে মানুষ এত গেল, যে বাহক এত গেল, যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখা লাগবে। অর্থাৎ অনুপমদের পক্ষ থেকে এত মানুষজন গেছে কল্যাণীদের বাড়িতে, যে এদেরকে যদি হিসাব করতে হয় তাহলে কেরানি রাখা লাগবে, আদমশুমারি করা লাগবে, এটা বলতেছে। তাহাদিগকে বিদায় করিতে, অর্থাৎ এই যে এত লোক আসছে এদেরকে বিদায় করতে অপর পক্ষের, অপর পক্ষ বলতে বোঝানো হচ্ছে কল্যাণীদের পক্ষ, অপর পক্ষ বলতে বোঝানো হচ্ছে কি কল্যাণীর পক্ষ মানে শম্ভুনাথের। তো বলছে যে এই যে নাকাল হইতে হবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা এক জোর বিস্তর হাসলেন। অর্থাৎ মামা আর মা এবার বলতেছে, তারা হাসতেছে যে এত মানুষ নিয়ে আইছি, শম্ভুনাথ এবার কেমনে এদেরকে খাওয়ায় পড়ায় বিদায় করে দেখবো। এরপর বলছে ব্যান্ড বাঁশি শখের কনসার্ট, হ্যাঁ যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে, অর্থাৎ এগুলো দ্বারা বোঝাচ্ছে যে মানে এই যে সাউন্ড বাদ্যযন্ত্র এগুলা উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কলাহরের মত্ত হস্তির মতো মানে মাতাল হাতির মতো সঙ্গীত সরস্বতীর পদ্মবন। তো সঙ্গীত সরস্বতীর পদ্মবন দ্বারা বোঝানো হচ্ছে, পদ্মবন তো বুঝায় মানে এখানে বোঝানো হচ্ছে যে কল্যাণীর বাড়িতে দলিত বিদলিত করিয়া আমরা বিবাহ বাড়িতে গিয়ে উঠলাম। অর্থাৎ একেবারে যত রকম সাউন্ড বাজনা আছে সবকিছু বাজাইতে বাজাইতে গিয়ে আমরা কল্যাণীর বাড়িতে গিয়ে উঠলাম। আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীরে যেন গহনার দোকান নিলামে চড়িয়া বলিয়া বোধ হইল। অর্থাৎ অনুপমের একেবারে সারা শরীরে সে গহনা দিয়ে গেছে। তাদের ভাবি, ভাবি মানে হচ্ছে হবু, তাহাদের ভাবি, ভাবি বানানো যখন দীর্ঘিকের দেয় তখন এটার মানে হচ্ছে হবু। তাহাদের হবু জামের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গ স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিলাম। অর্থাৎ তাদের যে হবু স্বামী মানে এত স্বর্ণ গয়না পড়ছে যে তাদের জামাই, তাদের হবু জামাই তার মূল্য আসলে কি এটা বুঝাইতে চললাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না, অনুপমের মামা খুশি হইলেন না। একে তো উঠানে বরযাত্রী জায়গায় সংকুলান, অর্থাৎ উঠানে বরযাত্রী জায়গা দিতে পারতেছে না, হ্যাঁ তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের, অর্থাৎ যে আয়োজনটা করছে এটা একেবারে খুব মানে ঝাঁকানা কানা নিতান্ত মধ্যম রকমের। ইহার পর শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেহাত ঠান্ডা। তাহলে দেখো অনুপমের মামা খুশি হওয়ার খুশি না হওয়ার কি কারণগুলো কি কি? এক হচ্ছে উঠানে বরযাত্রীর জায়গা সংকুলন, 2 নাম্বার হচ্ছে কি যে নিতান্ত মধ্যম রকমের আয়োজন, 3 নাম্বার হচ্ছে কি শম্ভুনাথ বাবুর কেমন শম্ভুনাথের নেহাত ঠান্ডা ব্যবহার। তার বিনয়টা অজস্র না, অর্থাৎ খুব বেশি বিনয় দেখাচ্ছে না। কিছু কিছু মানুষ আছে না তেল দিয়ে একদম সব তৈলাক্ত করে ফেলে, এত বেশি বিনয় শম্ভুনাথ দেখাচ্ছে না। মুখে তো কথাই নেই, মানে খুব একটা কথাবার্তাও বলতেছে না। মানে অনুপমের মামার ইচ্ছা ছিল যে আসার পরেই হ্যাঁ তার বলবে বসেন, হ্যাঁ আপনার আসতে অনেক কষ্ট হয়েছে, আপনি কি খাবেন খান, মানে সে শরবত দিব, এই করবে সেই করবো, একটা ব্যাপার স্যাপার আছে না, এরকম কিছু আসলে এত তেল মারতে পারতেছে না আর কি, শম্ভুনাথ করতেছে না। তো আমরা এখানে শম্ভুনাথের একটা উকিল বন্ধু আছে, সেই উকিল বন্ধু সম্পর্কে একটা ইনফরমেশন আমাদের বইতে আমরা পাই। কোমরে চাদর বাঁধা, তাহলে শম্ভুনাথের বন্ধুর কোমরে চাদর বাঁধা ছিল, গলা ভাঙা, টাক পরা, মিশকালো, বিপুল শরীরের, অর্থাৎ খুব মোটা সোটা। তার এক উকিল বন্ধু যদি নিয়ত হাতজোত করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই ইহা ওস্পার হয়ে যেত। ওস্পার মানে হচ্ছে একেবারে মীমাংসা, বিশাল বড় একটা লাইন, এই পুরো অংশটাই একটা লাইন। বলছে শম্ভুনাথের একটা বন্ধু ছিল, সেই বন্ধু যদি আমাদের সাথে যদি একেবারে মাথা হেলাইয়া নম্রতা না দেখাই যদি আমাদেরকে যদি রিসিভ না করতো বা আমাদের সাথে যদি এরকম কথাবার্তা না বলতো তাহলে মামা ওখানেই বিয়ে অফ করে দিত। এটাই বলতেছে। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। অর্থাৎ মামা শম্ভুনাথকে টেনে নিয়ে গেলেন। এরপর কিছুক্ষণ কথা বলার পরে শম্ভুনাথ আবার অনুপমকে ডেকে নিয়ে গেল যে একবার এদিকে আসতে হচ্ছে। ওকে, এর বলছে ব্যাপারখানাই সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনের কিছু একটা লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য, তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না। তাহলে মামার জীবনের লক্ষ্য কি? মামা কোনোদিন কারো কাছে ঠকবে না। তার ভয়, তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারে। বিবাহ কার্য শেষ হইয়া গেলে এই ফাঁকির আর প্রতিকার চলে না। অর্থাৎ অনুপমের মামা ভয় করতেছে, চিন্তা করতেছে যে যদি বিয়ে হয়ে যায় আর আমার বেহাই যদি আমার যদি যেই পরিমাণ স্বর্ণ দেওয়ার কথা ছিল তার যদি কম দেয় তাহলে তো আমি কিছু করতে পারবো না। বাড়ি ভাড়া সওগাত প্রভৃতি লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় পাওয়া গেছে, মামা ঠিক করিয়াছিলেন দেওয়া ধাওয়ার সম্বন্ধে এই লোকটি শুধু মুখের কথার উপর ভর করলে চলবে না। সেজন্য শ্যাকরা শুদ্ধ মানে হচ্ছে সহ, মানে শ্যাকরা সহ। শ্যাকরা কারা? যারা স্বর্ণ মাপে বা যারা স্বর্ণ বানায় তারা। মামা একেবারে বিয়ে বাড়িতে আসতে শ্যাকরা নিয়ে আসছেন। পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্তপোষ মানে হচ্ছে চৌকি, কাঠের তৈরি যে তক্তা দিয়ে বানায়। শেখরা তাহার দাড়ি পাল্লা কোষ্টি পাথর মানে হচ্ছে যেটা দিয়ে মানে গহনা যেটা দিয়ে টেস্ট করে, গহনা পরীক্ষা যেটা দিয়ে করে, হ্যাঁ যেটা দিয়ে গহনা পরীক্ষা করে, ওই কোষ্টি পাথর প্রবৃত্তি লইয়া মেজে বসে আছে। অর্থাৎ
অনুপম গিয়ে দেখে মামা একেবারে শেকরা কোষ্ঠী পাথর নিয়ে সবকিছু নিয়ে বসে আছে। শম্ভুনাথ আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছে বিবাহের কাজ শুরু করিবার আগেই তিনি কনের গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? শম্ভুনাথ মেয়ে জামাইকে বলতেছে তোমার মামা বলতেছে সব গহনা চেক করবে, এখন এখানে তোমার মতামত কি? আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রইলাম। অনুপম কিছুই বলতেছে না। মামা বলিলেন, ও আবার কি বলিবে? আমি যাই বলিবে তাই হইবে। অর্থাৎ মামা বলছে ও কি বলবে, আমি যেটা বলবো এটাই হবে। এরপর শম্ভুনাথ আমার দিকে চাইয়া বলিলেন, তবে কি সেই কথাই ঠিক? উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলার নাই? মানে শম্ভুনাথ দেখতেছে যে আমি মামা যাই বলতে সমস্যা না, কিন্তু আমি যার কাছে আমার মেয়েকে বিয়ে দিব সে আসলে কতটা নিজের কথার উপর অনড় থাকতে পারে, বা সে যে এই যে একটা অনর্থক বিষয় এইটার জন্য সে প্রতিবাদ করে কিনা এটা সে দেখতে চাচ্ছে। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিত জানাইলাম, এ সকল কথায় আমার সম্পূর্ণ অনধিকার। অনধিকার মানে হচ্ছে অধিকার নাই, অধিকারহীন। অর্থাৎ এই ধরনের কথার মধ্যে আমার কথা বলার কোনো অধিকার নাই। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়ে আনিতেছি। এই বলিয়ে তিনি উঠলেন। অর্থাৎ শম্ভুনাথ এই কথা বলে উঠে গেলেন। এরপর মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? সবাই গিয়ে বসুক। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আপনার আনেন গহনা। অনুপম এখানে না, অনুপম সবাই গিয়ে বসুক। শম্ভুনাথ বলিলেন, না সবাই নয়, এখানে বসতে হবে। অর্থাৎ না, সবাই বসা লাগবে না, অনুপমকে এখানেই বসুক। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছা, এই মনে রাখবা গামছাতে করে আনছে, গামছা বাঁধা গহনা নিয়ে তক্তপোষের উপর মেলিয়ে ধরিলেন, সমস্ত তার পিতামহীদের আমলের গহনা। পিতামহী মানে হচ্ছে একেবারে বাপ দাদাদের আমলের গহনা। তো গহনার ক্ষেত্রে মনে রাখবা যেই গহনাটা, প্লিজ বাইরের কমেন্ট করো না, যেই গহনাটা এখনকার যুগে আমরা যে গহনাগুলো পাই, এই গহনাগুলো দেখবা যে খুব কম দামি, খুবই কম দামি। কিন্তু যেই গহনা দেখবা যে আমাদের মানে দাদি নানাদের আমলে, ওগুলো দেখবা যে অনেক মোটা, অনেক ভারী। তো ওই শম্ভুনাথ ওই গহনাগুলো আনার পর দেখলো যে এগুলো একেবারে পিতামহীদের আমলের খুব প্রাচীন গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ না। অর্থাৎ হাল ফ্যাশন মানে হচ্ছে বর্তমান সময়, বর্তমান সময়ের একেবারে সূক্ষ্ম হালকা কাজ না, খুব ভারী কাজ, যেমন মোটা তেমনি ভারী। অর্থাৎ ওই স্বর্ণগুলো একেবারে মোটাও ছিল, ভারীও ছিল। শেখরা গহনা হাতে তুলিয়ে বললেন, এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই, এখনকার দিনে এগুলো ব্যবহারই হয় না। অর্থাৎ এগুলো এত আগের যে এখন এগুলো ব্যবহারই হয় না। এরপর বলছে, এই বলিয়া মকর মুখা একটা বালায় একটু চাপ দিয়ে দেখে বাকিয়ে যায়। এবার দেখে যে এটা বলে একটা মকর মুখা, অর্থাৎ মকর মুখা মানে কুমিরের মুখের মতো একটা বালার মধ্যে চাপ দিয়ে ধরে, দেখে যে এটা বেঁকে যায়। মামা তখন নোট বইয়ে গহনাগুলো ফর্দ টুকিয়া লইলেন। অর্থাৎ মামা তখন নোট বইয়ের মধ্যে, দেখো মামা কত বড় হারামি, নোট বইয়ের মধ্যে লিখতেছে যে এইটা এতটুকু, হ্যাঁ হার এটা বালা এতটুকু, এগুলো লিখতেছে। কারণ মামা চিন্তা করতেছে যে আমার দেখাইতেছে এখন এগুলো যদি পরে রুমে নিয়ে যদি আবার যদি কমাই দেয় তাহলে আমি কি করবো। এই জন্য মামা আগে লিখে নিতেছে যে মাইয়ারও তুলে নেওয়ার পর আবার এই গহনাগুলো আমি মিলাম। পাশে যাহা দেখানো হইলো তা কোনোটাই পরে মানে কম পরে কিনা হিসাব করিয়ে দেখিলেন, গহনা যে পরিমাণে দেবার কথা ওগুলো সংখ্যায় দরে ভরে অনেক বেশি। অর্থাৎ হিসাব করে দেখলেন যে যেই পরিমাণ শম্ভুনাথ দেওয়ার কথা ছিল তার থেকে আরো অনেক বেশি দিছে মেয়েকে। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং, ইয়ারিং মানে তো বুঝো কানের দুল, একজোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেটা শেখরার হাতে দিয়ে বললেন, এটাতে একবার ফরক করিয়ে দেখো। ফরক মানে যাচাই। অর্থাৎ ওই ইয়ারিংটা নিয়ে এবার শম্ভুনাথ শেখরাকে দিলেন যে এটা একবার দেখো তো। শেখরা কইল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্য আছে। অর্থাৎ এটা তো দেশি না, এটা তো বিদেশি মাল, এটাতে সামান্য সোনা আছে। এরপর শম্ভুনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বললেন, এটা আপনারাই রাখিয়ে দেন। এবার মামার হাতে দিয়ে বলছে যে এই ইয়ারিংটা আপনারাই রেখে দিন। মামা এবারে এই ইয়ারিংটা হাতে দিয়ে দেখলো যে এই ইয়ারিং দিয়ে তারা মূলত কি মানে কন্যাকে তারা আশীর্বাদ করেছে। ওকে, এরপর দেখো মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়ে কন্যার আশীর্বাদ মানে কন্যাকে আশীর্বাদ করেছিলেন। মামার মুখ লাল হইয়া গেল, একদম এবার এমন লজ্জা দিল যে আমার যা দেওয়ার কথা ছিল এগুলো তো সব আমি বেশি দিছি সবকিছুতে, এবার তোমরা যেটা দিয়ে আমার মেয়েরে দেখতে আসছো এটা দেখো, এটা তো ডুপ্লিকেট মাল। তখন মামা কি হয়ে গেল, একবারে মুখ লাল হয়ে গেল। দরিদ্রতাকে ঠকাইতে চাইবে কিন্তু তিনি ঠকবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন। অর্থাৎ এই যে একটা আনন্দ যে মানুষকে ঠকাবে, এই আনন্দতে সে কি তারপর বলছে উপরই পাওনা জুটিল। অর্থাৎ সে তো মানুষকে, তার ইচ্ছে হচ্ছে সে মানুষকে ঠকাবে, হ্যাঁ মানুষ তার কাছে ঠকে যাবে, এই আনন্দ সে উপভোগ করতে পারলো না। অত্যন্ত মুখ ভার করিয়া, অনুপম যাও তুমি সবাই গিয়ে বসোগে। অর্থাৎ অনুপম তুমি যাও, সবাই যাও। সোমনাথ বললেন, না এখন সবাই বসতে হবে না, চলুন আগে আপনাদের খাওয়াই দিই। সোমনাথ বললো, ঠিক আছে আগে আপনাদেরকে খাওয়াই দিই, পরে আপনারা না হয় বসেন। মা বললেন, সে কি কথা, লগ্ন? অর্থাৎ আগে লগ্ন হবে, বিয়ের কাজ আগে সম্পূর্ণ হবে, আগে কবুল পড়বে, তারপর খাওয়া দাওয়া করবে। সোমনাথ বললেন, সেজন্য আপনি কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটা নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল, বরযাত্রী আহার হইয়া গেল। এবার সোমনাথ কি করলেন, বরযাত্রী যারা আছে অনুপমদের পক্ষ থেকে যারা আসছে তাদেরকে খাওয়াই দিছে। আয়োজন আড়ম্বর ছিল না, অর্থাৎ খুব জাঁকজমকপূর্ণ হাইফাই ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া তৃপ্তি হইল। মানে খুব নর্মাল রান্না করছে, কিন্তু রান্না খুব ভালো হয়েছে, আয়োজন
মানে খুব ভালো ছিল না, মানে খুব জমকালো ছিল না, কিন্তু রান্না ভালো। বরযাত্রী খাওয়া শেষ হইলে শম্ভুনাথ আমাকে খাইতে বলেন। এবার বরযাত্রী অনুপমদের পক্ষ থেকে যারা আসছে সবাই খেয়ে ফেলছে, এবার শম্ভুনাথ বলেন যে বাবা তুমি এবার খাও। মামা বললেন সে কি কথা, বিবাহের পূর্বে খাইবে? অর্থাৎ জামাই তো আগে বিয়ের করবে, তারপরে না আগে কবুল বলবে, তারপর খাওয়া দাওয়ার পর্ব, কিন্তু আগেই যে খাওয়াই দিতেছেন, এটা কেমন কথা? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশে তিনি সম্পূর্ণ উপেক্ষা করে আমার দিকে চাহিয়া বললেন, তুমি কি বলো, বসিয়ে যাইতে দোষ কিসের? অর্থাৎ বলছে যে বসে যেতে তোমার সমস্যা কি? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। অর্থাৎ মামার বিপক্ষে আমার পক্ষে অসম্ভব, মামা আমাকে নিষেধ করতেছে বসার জন্য, আমি আহারে বসতে পারলাম না। তখন শম্ভুনাথ আমাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই। অর্থাৎ আমরাও তো ধনী না, আপনাদের ভালো আয়োজন করতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বেড়াইতে ইচ্ছে করি না, এখন তবে মানে এখন তবে আপনারা যাইতে পারেন। মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি, অর্থাৎ আমরা তো রেডি। শম্ভুনাথ কইলেন, তবে আপনাদের গাড়ি বলিয়ে দিই, অর্থাৎ আপনাদেরকে গাড়ি ডেকে দিই, আপনারা চলে যান। এবার মামা আশ্চর্য হইয়া বললেন, ঠাট্টা করেছেন নাকি, অর্থাৎ মজা লইতেছেন আমার লাগে? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনি করিয়া সরিয়াছেন, ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই লাইনটা পরীক্ষাতে প্রশ্ন আসে। অর্থাৎ যেই সম্পর্কটাকে আপনারা ঠাট্টায় রূপান্তর করছেন, এই সম্পর্ককে স্থায়ী করার ইচ্ছা নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মিলিয়া অবাক হইয়া রইলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের কাছে আমি কন্যা দিতে পারি না, অর্থাৎ আমার মেয়ের গহনা আমি চুরি করব, যারা এটা ভাবে তাদের কাছে আমি মেয়ে দিতে পারি না। চলো আমরা লেভেল 4 এর কোশ্চেনগুলো সলভ করি। অনুপমের মামার সাথে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ কি? তাহলে এটার উত্তর কি বলতো? এটার উত্তর হচ্ছে বিশ্বাসের অভাব। গুড। আচ্ছা, এরপর দেখো, শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? শ্বশুরের ব্যবহার, লজ্জায়, বিয়ের আয়োজন দেখে, মামার গহনা পরীক্ষার কারণে। তো এটার উত্তর হচ্ছে মামার গহনা পরীক্ষার কারণে। বিয়ে আসরে অনুপম সম্পর্কে কি কথা প্রমাণ হয়ে গিয়েছিল? তাহলে বুঝতে পারতেছ, এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে মেরুদণ্ডহীন। অনেকেই বলবে কাপুরুষ। কাপুরুষ মানে হচ্ছে যে পুরুষ ভয় পায় না। এখানে মূলত বোঝানো হচ্ছে যে অনুপমের যে দায়িত্ববোধ, অনুপমের যে ব্যক্তিত্ববোধ সেটা নাই, তার মানে মেরুদণ্ডহীন। এইটাও হবে রাইট অ্যান্সার। অপরিচিত গল্পে কল্যাণীর বাপের দেওয়া গহনা কোন আমলের? তাহলে বুঝতে পারতেছো, বলেছে কি পিতামহীদের আমলের। হ্যাঁ, তাহলে এটার উত্তর হতো কি পিতামহীর আমলের। ক খ। শেখরা মকর মুখা একখানা বালা একটু চাপ দিয়ে দেখে তাহা বাকিয়ে যায়, এতে কি প্রমাণিত হলো? অর্থাৎ এতে প্রমাণিত হলো খাঁটি, অর্থাৎ যেহেতু বাকিয়ে যায় তার মানে এটা খাঁটি। কোনটা মকর মুখা ছিল? তার ওই যে একটা বালা, মকর মুখা বালা ছিল। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিত গল্প অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কি? তাহলে বিয়ে ভেঙে যাওয়ার মামার হীন ব্যবহারের কারণে, তাই না? এগুলো কিন্তু খুব সহজ, লাইন বাই লাইন বুঝলে খুব সহজ। অপরিচিত গল্প অনুপমের মামার মুখ লাল হয়ে উঠলো কেন? লাল হয়ে উঠলো কি? লজ্জায়। লজ্জায় একেবারে কি হলো? লাল হয়ে উঠলো। আচ্ছা, এরপর বলছে অনুপমের আহারে বসতে না পারার জন্য কোন কারণটি বিবেচনা করা? হ্যাঁ, তেমন ক্ষুধা ছিল না, আহার সুস্বাদু ছিল না, মন ভালো ছিল না, মামার অনুমতি ছিল না। অর্থাৎ অনুপম কি কারণে খাইতে বসতে পারে না বলতো? অনুপম কি কারণে খাইতে বসতে পারে না? উত্তর হচ্ছে তার মামা অনুমতি দেয় না। ঠাট্টা সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। উক্তিটির অন্তর্নিহিত অর্থ কি? ঠাট্টা মস্করা পছন্দ না, আত্মীয়তা অনাগ্রহ, উঠলে খুশি, ইঙ্গিতে ইতি টানা। তাহলে বুঝতে পারতেছ যে এটার উত্তর হচ্ছে ইঙ্গিতে ইতি টানা, অর্থাৎ ইঙ্গিত দিয়ে দিছে ইতি টানা, অর্থাৎ যে আপনাদের সাথে সম্পর্ক করতে পারবো না, এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের যে প্রথম পর্ব। ওকে, আচ্ছা, তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছ কিনা আমাকে একটু জানাবা। আমার মনে হয় যে তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছ। তো তোমাদের জন্য আমরা আমাদের এই যে বইটার যেটার কথা তোমাদেরকে বলেছিলাম অলরেডি, আমি একটু দেখাই তোমাদেরকে, একটু দেখাবো তোমাদেরকে। এই যে আমাদের এই বইটা, হ্যাঁ, এই বইটা হচ্ছে তোমরা অবশ্যই সংগ্রহ করে নিবা ব্যাকরণের জন্য। আমাদের তানভীর স্যার যে পেজ, আজকের ক্লাসটা কেমন লাগছে একটু জানাও। আর এই বইটা তোমরা নিবা বাংলা দ্বিতীয় পত্রের জন্য। বুঝতে পারতেছো, এখানে এই চমৎকার বইটাতে আমরা একই সাথে তোমাদের উচ্চ মাধ্যমিকের অর্থাৎ এইচএসসিতে তোমার যে ব্যাকরণ আছে, ব্যাকরণের যে 30 মার্ক, সেই 30 মার্ক
পাশাপাশি তোমাদের যেই নির্মিতি আছে, নির্মিতির একদম এভরিথিং সব কিছু একদম ধরে ধরে রচনা সহ যা যা কিছু আছে সব কিছু ডিটেলস আছে, অর্থাৎ কোনো শর্টকাট বই না, একদম সব কিছু ডিটেলস। ঠিক আছে, তো এই বইটা তোমরা আমাদের যে তানভীর স্যার পেজ আছে, এই তানভীর স্যার পেজ থেকে তোমরা বইটা অবশ্যই অর্ডার দিয়ে দিবা। হ্যাঁ, এই বইটা হাতে থাকলে সামনে ব্যাকরণের ক্লাসগুলো নিতে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে, তোমাদের জন্য সুবিধা হবে। ব্যাকরণ যখন সমাস, যখন একদম প্রত্যেকটা সমাস ধরে ধরে যখন বুঝাবো, তখন দেখবা যে বইটা থাকলে তোমার একদম আমার পড়ানোর প্রতিচ্ছবি তোমার সামনে ভেসে উঠবে। আর তোমাদের এই যে অপরিচিতার উপর, আমাদের পাওয়ার প্লেতে সাধারণত রিভিশন ব্যাচ তো একটা ক্লাসেই শেষ করতে বলা হয়, বাট আমি চাই যে লাইন বাই লাইন পড়াই, আমি সময় নিই। আমার কথা হচ্ছে যেখানে আমি 20 ক্লাসে শেষ করবো, সেখানে আমি দরকার হলে আমি 30 ক্লাস নেব, আমি 40 ক্লাস নেব, বাট আমি যাতে আমার মন মতো আমি যাতে তোমাদেরকে পড়াইতে পারি। ওকে, তা আমি মন মতো পড়াইতে তখন পারবো যখন আমার ম্যাটেরিয়ালসগুলো তোমার কাছে থাকবে, যখন তুমি ধরতে পারবা। তো এই জন্য বইটা অবশ্যই অর্ডার দিয়ে নিও, ইনশাল্লাহ অনেক ভালো হবে। এবং এই সিসিতে একটা বই রাখো, আর কোনো বই ফলো করার দরকার নেই, এই বইটা কিনো, এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। এই বইটা পড়লে বইটার প্রত্যেকটা টপিক এত সুন্দর করে টেকনিক কৌশল গল্প দিয়ে সাজানো, আর কিছুই লাগবে না, খালি আমার ক্লাসগুলো করবা, বইটা হাতের কাছে রাখবা, হ্যাঁ, তাহলেই হবে। তো বইটা অর্ডার দিবা, তানভীর স্যার পেজ থেকে অর্ডার দিয়ে দিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকো।